2021 সালে এবং 21-23 ব্যাচে কৃষ্ণনগর সরকারি প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থা থেকে 2 বছরের ডিএলএড প্রশিক্ষণ নিই। বর্তমানে আমি 23-27 ব্যাচে মুরাগাছা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ থেকে বাংলাতে অনার্স করছি। এবং আমার বাচ্চাদের সাথে সময় কাটাতে ভালো লাগে অবসর সময়ে। এবং বর্তমানে আমি টিউশনি পড়াই। আচ্ছা আচ্ছা, আপনি টিউশন বানানটা বলুন তো। TUI TUAI TION। আচ্ছা আচ্ছা, আপনি আপনি চাকরি পাওয়ার পর কি টিউশন পড়াবেন? স্যার, চাকরি পাওয়ার পর যদি কোনো শিক্ষার্থী স্টুডেন্ট আমাকে অনুরোধ করে, সেক্ষেত্রে আমি দরিদ্র সাধারণ পরিবারের ছেলেদের আহ, তাদের তাদের জন্য আমি বিনা বেতনে বা সামান্য কিছু টাকার পরিবর্তে আমি তাদের পড়াতে পারি স্যার। তারা যদি চায় সেই সেই অর্থে আমার পড়ানোর ইচ্ছা রয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন বললেন? স্যার, এখন গ্র্যাজুয়েশন চলছে স্যার আমার বাংলাতে। আচ্ছা, পদাতিক কবি কাকে বলা হয়? পদাতিক কবি কাকে বলা হয়? আচ্ছা, স্যার আপনি কি বলুন তো, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? বাংলা গদ্যের জনক বলা হয় রাজা রামমোহন রায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বলতে পারবেন যে বাংলাতে কবিতা বাংলাতে কবিতা এবং ছড়ার মধ্যে পার্থক্য কি? আহ, কবিতাগুলো সাধারণত ছড়ার থেকে বড় হয় এবং কবিতার শেষের দিকে অন্তমিল থাকে। আর আর ছড়াগুলা মানুষের মানে শিশুদের আনন্দ দেওয়ার জন্য ছোট হয় কবিতার থেকে। বেশ। আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো যে প্রাথমিক শ্রেণীতে অপচয় এবং অনুন্নয় বলতে আপনি কি বোঝেন? স্যার, প্রাথমিক শ্রেণীতে অপচয় বলতে বোঝায় কোনো শিক্ষার্থী যদি পড়া চলাকালীন কোনো ক্লাসে পড়াশোনা ছেড়ে দিয়ে যে কোনো পরিস্থিতির কারণে, দারিদ্র্যের কারণে হতে পারে, বা বাড়ির অবস্থা খারাপ, পরিস্থিতি খারাপের জন্য হতে পারে, বা স্কুলে শিক্ষকের আম, পীড়নে বা অন্য কোনো কারণে হতে পারে, যদি সে পড়াশোনা মাঝপথে ছেড়ে দেয় তখন সেটা অপচয় বলা হয়। আর পরিস্থিতি খারাপ বা বাড়ির অবস্থা খারাপ হলে যখন পড়াশোনা করতে পারে না, করতে চায় না, তখন সেটা অপচয় বলা হয়, অউন্নয়ন বলা হয়। আচ্ছা, বেশ, ঠিক আছে। এই কয়েকটা প্রশ্ন থাকবে, এবার ডেমো নেবো তোমার। ঠিক আছে? স্যার আ- স্যার আ- বলছি এক যে মিনিট, আমি তোমার এইগুলো কারেকশন করে দিই, তারপর ডেমো নেবো, না হলে পরবর্তী টাইমে কারেকশনটা খুব একটা ভালো আসবে না। যেমন তোমাকে ঠিক যে আছে। যে প্রশ্নগুলো করেছিলাম, ঠিক আছে, ওই যে প্রথমে যেটা জিজ্ঞেস করলাম যে টিউশন পড়াবে কেন, এখানে ভুল হয়েছে তোমার। কারণ তুমি যেটা বললে যে আমি চাকরি পাওয়ার পরে যদি কোনো শিক্ষার্থীর প্রয়োজন পড়ে, তুমি একজন টিচার, কখনো বলবে না যে আমি টিউশন পড়াবো। ঠিক আছে, প্রথম কথা। চাকরি ঠিক আছে পাওয়ার পরে স্যার। তুমি কখনো টিউশন পড়াবে না, মনে থাকে যেন। চেষ্টা করবে অবশ্যই। সবসময় স্কুলে ফোকাস করা। কারণ যদি কোনো স্টুডেন্টের যতই প্রবলেম হোক না কেন, সেটা আমি স্কুলের রিমিডিয়াল টিচিং এর মাধ্যমে তাকে আবার পুনরায় শিক্ষা দেব। যদি ঠিক আমরা আছে স্যার। টিউশন পড়াতে চাই, তাহলে আমাদের যে মেন লক্ষ্য স্কুলে যে পড়ানো, সেটা সেই কনসেন্ট্রেশনটা আমাদের থাকবে না। তাই তুমি কখনো টিউশন পড়াবে না। দ্বিতীয়ত কথা যেটা বললে তুমি, যে স্যার যদি কোনো শিক্ষার্থী আমাকে অনুরোধ করে পড়ানোর জন্য, অতিরিক্ত পড়ানোর জন্য, আমি অবশ্যই তাকে পড়াবো, কিন্তু আমি কোনো রকম পারিশ্রমিক নেব না। এটা তুমি বলতে পারো, এটা বলা যেতে পারে। কিন্তু ওই যে তুমি বললে যে সামান্য পরিমাণ টাকা নেব, এটা বলবে না। ঠিক আছে? কোনো ঠিক টাকা আছে। তুমি নেবে না। মেন কথা টিউশন পড়াবে না। তারপরেও তুমি যদি বলো যে স্যার যদি কোনো শিক্ষার্থী মনে করে যে স্কুলে তার ডেভেলপ হচ্ছে না, তাকে আরো অতিরিক্ত সময় দেওয়া উচিত স্কুলের বাইরে, তখন আমি তাকে স্যার আমার বাড়িতে বা কোনো একটা জায়গাতে আমি তাকে কিছুটা হলেও হেল্প করব, সেটা উইদাউট অ্যানি মানি, মানে কোনো রকম টাকা ছাড়াই। ঠিক আছে? ঠিক কোনো আছে স্যার। রকম টাকা, সামান্য টাকা, এই কথাটা বলবে না। হুম। তারপর আরেকটা যে প্রশ্ন করেছিলাম, অপচয় এবং অনন্যয়, এই উত্তরটাও তুমি ভুল বললে। অপচয়টা কি? যদি কোনো শিক্ষার্থী ধরো ক্লাস মানে কমপ্লিট না করে, ধরো তার শিক্ষাটাকে কমপ্লিট না করে, আমাদের শিক্ষাটা কি 6 থেকে 14 বছর শিক্ষা বাধ্যতামূলক, সেই 6 থেকে 14 বছর শিক্ষা সে কমপ্লিট না করে মাঝপথে সে ছেড়ে দিল, সেটাকে আমরা বলবো অপচয় হয়ে গেল। আর অনন্যয় কি? কোনো শিক্ষার্থী যদি বারবার একই শ্রেণীতে ফেল করতে থাকে,
সে 3-তে ফেল করছে, 4-এ ফেল করছে, বারবার ফেল করতে থাকে, সেটাকে আমরা বলবো অনুন্নয়। বর্তমানে কিন্তু এই অনুন্নয় প্রথাটা নেই, কারণ পাস ফেল প্রথা তুলে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ঠিক চলো, আছে স্যার। আরেকটা যেটা তুমি ভুল বলেছো সেটা হচ্ছে কি, এই যে আমি তোমাকে বিভিন্ন যে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন করলাম, সেগুলো একদমই তুমি দুর্বল। পিডিএফ গুলো তোমাকে দিয়েছি শফিকুল, পিডিএফ গুলো ভালো করে পড়বে, ঠিক আছে? ওই স্যার বলছি পদাতিক আমি কবি এখন। কাকে বলা হয় তুমি বলতে পারলে না, বাংলা গদ্যের জনক কাকে বলা হয় বলতে পারলে না। এগুলো বলতে হবে, এগুলো যদি ভুল করো তাহলে হবে না, কারণ আর কিছুদিন পরে ইন্টারভিউ শুরু হবে শফিকুল। তোমার ঠিক আছে বয়স স্যার। খুবই কম, চাকরি পেয়ে গেলে তুমি একদম কি বলবো, তুমি হচ্ছে ইয়ংগেস্ট টিচার হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, চাকরিটা পেয়ে গেলে তুমি হবে একদম ইয়ংগেস্ট টিচার, আশা করছি তুমি হচ্ছে সর্বনিম্ন। তাই একটু বেশি বেশি করে পড়ো, অনেক কিছু তুমি ভুল ইনফরমেশন দিচ্ছ, এগুলোতে ইন্টারভিউ নাম্বার পাবে না। ইন্টারভিউ কিন্তু বেশি প্রশ্ন করবে না, কয়েকটা প্রশ্ন করবে, কারণ সময় হয়তো ওদের কম, কিন্তু সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর তোমাকে দিতে হবে, নাহলে নাম্বারটা কিন্তু পাবে না। এই যে তোমার যে আমি এই যে মকটা নিলাম প্রশ্ন উত্তরের, এখানে আমি তোমাকে ম্যাক্সিমাম 2 নাম্বার দেবো, ইন্টারভিউ বোর্ডেও 2 নাম্বার দেবে, তাহলে 2 নাম্বার পেলে কিন্তু হবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার। খুব সহজ প্রশ্ন করেছি এবং পড়ানোর মধ্যে থেকে প্রশ্ন করেছি, সেগুলো বলতে পারলে না, ঠিক আছে? ভালো করার চেষ্টা করবো। এগুলো ঠিক রাখবে। চলো, একটা তুমি পছন্দ মতো ডেমো দাও। ঠিক আছে স্যার। ধন্যবাদ স্যার আমাকে পড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য। আমি কি শ্রেণীকক্ষটাকে আহ, আদর্শ শ্রেণীকক্ষ ভেবে নিতে পারি? গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? তোমরা, রফিকটা তো, তুমি কি খেতে ভালোবাসো? কি মাছ খেতে ভালোবাসো? বাহ, খুব ভালো, ঠিক আছে, বসো। আচ্ছা, আমরা আমি একটা সুন্দর গল্প বলবো তোমাদের, ঠিক আছে? আজকে আমি বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে অনেকগুলো মাছ কিনে এনেছি, কেমন? তা সেই মাছগুলো যখন নিয়ে এনেছি, মাছগুলো নিয়ে এনেছি 3টে মাছ, ঠিক আছে? এই 3টে মাছকে আমি সুন্দর করে রেখে দিয়েছি। হঠাৎ করে একটি বিড়াল কখন এসে মেও মেও করতে করতে এসে কি করলো, ওই 3টে মাছ যেটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম খাবো বলে, ওই 3টে মাছের মধ্যে এই একটা মাছকে কখন এসে খেয়ে নিল, কেমন? দৌড়ে নিয়ে পালিয়ে গেল। আমি তখন তার পেছনে ছুটে গেলাম তাকে ধরার জন্য। কি আর করা যাবে, তখন একটা মাছ নিয়ে পালালো। তাহলে আমার মাছ ছিল কটা বলো তো, বলবে বলো? হ্যাঁ, 3টে মাছ ছিল। 3টে মাছের থেকে কটা চলে গেল? একটা। তাহলে কটা করে থাকলো বলো? কটা করে থাকলো? দুটো। তাহলে 3টে থেকে একটা বাদ দিলে, বাদ দেওয়া মানে কি বলে রবি বলো? হ্যাঁ, বিয়োগ করা বলে। তাহলে দুটো থাকে। বাহ, খুব ভালো বলেছো। একটু পর, যখন একটু পর আবার সেই বিড়ালটা কিছুক্ষণ পর মেও মেও এরকম করতে করতে এসে আবার ওই দুটো মাছের সন্ধানে আর একটা মাছকে কি করলো, সে নিয়ে পালিয়ে গেল। আমি যেই দৌড়ে গিয়েছি, ও সে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গিয়েছে, ঠিক আছে? তাহলে এখন কটা মাছ থাকলে বলো তো? দুটো থেকে একটা চলে গেলে কটা থাকে? একটা থাকে। ঠিক বলেছো। এবার আমি, তাহলে পড়ে রইলো কটা মাছ? একটা মাছ পড়ে রইলো। একটা মাছ আমি কেটে কুটে খুব সুন্দর করে রেখে দিয়েছি, মাকে বলবো রেঁধে দেওয়ার জন্য, ঠিক আছে? একটা মাছের মধ্যে একটা মাছের মধ্যে কিছুক্ষণ পরে ওই বিড়ালটা আবার এসে দেদার ছুট করে পালিয়ে গেল, ঠিক আছে? তাহলে একটা মাছ চলে গেলে কটা মাছ থাকে? একটা থেকে একটা চলে গেলে, হ্যাঁ, কিছুই থাকে না। তাহলে এটাকে বাংলায় কি বলে? শূন্য বলে। কিছু থাকে না, পুরো শূন্য। ইংরেজিতে যাকে বলা হয় জিরো, জেডি আর জিরো। বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে আজকে আমরা যে বিষয় সম্পর্কে জানলাম সেটা হলো শূন্যের ধারণা। আজকে যেটা জানলাম সেটা হচ্ছে শূন্যের ধারণা। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, তোমরা সবাই কার্টুন দেখতে ভালোবাসো? বাহ, খুব ভালো। সবাই কার্টুন দেখো? ঠিক আছে, কার্টুন দেখো, হাত তোলো তো। সবাই কার্টুন দেখো? বাহ, খুব ভালো। হ্যাঁ, দুটো চোখ করে দেবো, একটা মুখ, একটা নাক, তারপরে দুটো কান, ঠিক আছে?
কি দুটো কান মুছে দিই, ভ্যানিশ করে দিলাম, ঠিক আছে। তারপরে দুটো চোখ মুছে দিলাম, তাহলে কি পড়ে থাকলো, মুখটা আর নাকটা, এটা মুছে দিলাম, কি হয়ে গেল, কিছুই থাকলো না, তাই তো, পুরো শূন্য, খালি, তাই তো। তাহলে এটা হলো শূন্য, বুঝতে পেরেছ? হ্যাঁ রফিক তুমি উঠে এসো তো, রফিক তুমি উঠে এসো তো। হ্যাঁ একটা গাছের ছবি আঁকো। হ্যাঁ আঁকো। বাহ, খুব ভালো, ঠিক আছে, আমি আর একটু সুন্দর করে দিচ্ছি, কেমন। এই গাছেতে আম ছিল, অনেকগুলো আম ছিল, সেখানে কতগুলো, চারটে, পাঁচটা, পাঁচটা কোকিল বসে আছে, কোকিল কু 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 করে ডাকছে। এই অবস্থায় এই যে গাছের মালিক গাছের গোড়া দিয়ে যাচ্ছিল, তখন একটা ঢিল নিয়ে সেই গাছে পাখিগুলোর দিকে ছুড়ে দেয়, কেমন। তখন পাখিগুলো কি হয়ে যায়, উড়ে চলে যায়। তাহলে গাছে কটা পাখি থাকলো গো, বলতে পারবে কটা, কিছুই থাকলো না, তাহলে শূন্য পাখি থাকলো। তাহলে আজকে আমরা জানলাম শূন্যের ধারণা, ঠিক আছে। আজকে এতদূর পর্যন্ত আলোচনা করলাম, পরের দিন একটা নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, কেমন। সবাই ভালো থাকবে, ঠিক আছে, হয়ে গেছে স্যার। আচ্ছা, এবার যেটা আমি শফিকুলকে বলবো, যে শফিকুল প্রথম অবস্থায় তুমি যেটা ডেমোটা শুরু করেছিলে, তোমার ডেমোটা সবাই যখন দেখছিল, আচ্ছা তোমরা একটু ফিডব্যাক দাও তো, যখন শফিকুল শূন্য ধারণা কথাটা বলেনি, তখন তোমাদের ডেমোটা দেখে কি মনে হচ্ছিল? শফিকুল শূন্য ধারণা দিতে চলেছে না বিয়োগের ধারণা দিতে চলেছে, বলো তো কেউ। বিয়োগের। হ্যাঁ, স্যার স্যার, বিয়োগের ধারণা। ও তো তাহলে শূন্যের শফিকুল, ধারণাই আগে দেয়নি, তার আগেই ও বিয়োগ পড়াতে শুরু করে দিয়েছে। তাহলে বাচ্চারা শূন্যই জানলো নাকি বিয়োগ কি করে জানলো শফিকুল? হাসলে হবে না শফিকুল, প্র্যাকটিক্যালি বোঝো। বোর্ডে গেলাম, ক্লাস করে দিয়ে চলে আসলাম, করলে হবে না। বাচ্চারা প্রথমে 1 2 3 4 9 পর্যন্ত শিখলো, তারপরে তারা শূন্য শিখবে, তারপর তো তাদেরকে আমি বিয়োগ শেখাবো। হ্যাঁ স্যার। তাহলে আমি আগে কি করে বিয়োগ শিখিয়ে দিলাম, যে দেখো তিনটে ছিল মাছ, দুটো মাছ খেয়ে নিল, থাকলো একটা, ওরা বিয়োগ শিখলো থেকে? ওরা তো শূন্যই শিখেনি। তাহলে আমি শিখাবো কি করে এখানে? তাহলে আমাকে তাহলে শেখাতে গেলে আমি কি করে শেখাবো বলতো? প্র্যাকটিক্যাল যেগুলো রয়েছে, আমি বারবার বলছি তোমরা বোর্ড ওয়ার্ক অবশ্যই করবে, বোর্ড ওয়ার্ক অবশ্যই করবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখো, তোমরা সবসময় চেষ্টা করবে শ্রেণীকক্ষে যেগুলো রয়েছে, যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করো। যেমন বাচ্চাদেরকে বলো, আচ্ছা প্রত্যেকে হাত তুলো তো, আচ্ছা সবাই গণো, রহিম তুমি বলো হাতে কটা আঙুল আছে দেখো। ওরা তো বাচ্চা, কোন ক্লাসে পড়াচ্ছিলে শফিকুল? ক্লাস ওয়ানে স্যার। ক্লাস ওয়ানে। তাহলে ক্লাস ওয়ান তো এরকম বিয়োগ পারবে না, ঠিক না? তাহলে ওদেরকে হাত দিয়ে দেখাও, কারণ ওদের কাছে হাত আছে। হাতে কটা আঙুল বলো তো, বলো সবাই কোনো, দেখো একটা, এভাবে বাচ্চাদের মতো করে পড়াও, একটা, দুটো, তিনটে, এইভাবে। একদম তুমিও বাচ্চা, ক্লাস ওয়ান, এটা যদি ক্লাস ফোর হতো আলাদা কথা, যেহেতু ক্লাস ওয়ান পড়াচ্ছ এইভাবে পড়াবে। দেখো একটা, বাচ্চারা যেভাবে বুঝবে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, কটা আঙুল হলো আমার গো, পাঁচটা। দেখো এবার আমি তিনটে আঙুল বন্ধ করে দিলাম, কটা আঙুল আছে, দুটো। দুটো। দেখো এবার কটা আঙুল আছে, একটা। দেখো আমি সবগুলো বন্ধ করেছি, কটা আঙুল আছে, একটাও নেই। তাহলে যখন কিছু থাকবে না, তখন আমরা অঙ্কের ভাষায় কি বলি জানো? কেউ জানো না? চলো আমরা জেনে নিই। তখন আমরা অঙ্কের ভাষায় বলি সেটাকে শূন্য। শূন্য কেমন দেখতে হয় তোমরা জানো? চলো দেখি। কে কে রসগোল্লা খেয়েছো? দেখো আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। কে কে রসগোল্লা খেয়েছো? রসগোল্লা দেখতে কেমন, বলো বলো। একদম ঠিক বলেছো, গোল। চলো আমরা তাহলে একটা রসগোল্লা এঁকে নিই। তাহলে দেখো রসগোল্লা দেখতে গোল, এই শূন্যটাও আমাদের গোল, বুঝতে পেরেছো? তাহলে হ্যাঁ শূন্যটা চিনলো। দেখো এখানে আমি বিয়োগের ধারণা দিতে যাইনি কিন্তু, বুঝলে হ্যাঁ স্যার। শফিকুল? একদম হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের মতো করে বোঝাও, ক্লাস ওয়ানের মতো করে বোঝাতে হবে, বুঝতে ক্লাস পেরেছি স্যার। ওয়ানের মতো করে বোঝাবে। তারপর তুমি মাছ আঁকো, এখানে কটা মাছ আছে দেখো তো, চারটে মাছ। নদীতে জল বেশি হয়ে গেল, তাহলে মাছগুলো কি থাকবে? পাশের নদীতে সব চলে গেল, বা পাশের পুকুরে সব চলে গেল। বা তুমি ছবি আঁকতে পারো, দেখো এখানে একটা পুকুর, এইখানে একটা পুকুর, এবার অনেক বৃষ্টি হয়েছে, বর্ষাতে, বর্ষাতে বৃষ্টি হয় না, বাস্তব গল্পগুলো বলবে। অনেক বৃষ্টি হয়, আচ্ছা বৃষ্টি হলে মাছগুলো কি করে বলো তো? একটা পুকুরের মাছ আর একটা পুকুরে চলে যায় না? একদম প্রচুর বৃষ্টি হয়েছে, এবার এই মাছগুলো কি করছে জানো? রাত্রিবেলায় সব লাফ মেরে ওই পুকুরে চলে গেছে। তাহলে এই পুকুরে কটা থাকলো বলো তো? ঠিক বলেছে, একটাও থাকলো না। তাহলে এই একটাও থাকলো না, তাহলে কি থাকলো? শূন্য থাকলো। দুটো থাকলো। এইভাবে বাচ্চাদেরকে বোঝাও।
ঠিক আছে, যাতে বিয়োগের ধারণা যাতে বোঝা না যায়। শফিকুল, বুঝতে ঠিক পেরেছো? আছে। হ্যাঁ স্যার। এই জিনিসটা এসো, পড়ানোটা ভালো ছিল, আস্তে আস্তে হবে, কনসেপ্টটা ভুল। ঠিক আছে। ঠিক আছে স্যার। আর আরেকটা যেটা বলি, যখন তুমি ডেমো দেবে তখন অবশ্যই স্যার বা ম্যামকে বলে দেবে যে আমি কোন টপিকের ওপর ডেমো দিচ্ছি। এটা বারবার করে ভুল করবে না। প্রথমে স্যারকে বলে দেবে, স্যার আমি ক্লাস 1 থেকে শূন্য ধারণা দেব। ঠিক আছে। ঠিক আছে। আর হ্যাঁ স্যার। আরেকটা জিনিস আমি বলি, প্রথমে করছিলে কি, ওই যে তুমি বোর্ড ওয়ার্ক যখন করছিলে তখন তুমি, আমি বারবার বলছি, যখন বোর্ড ওয়ার্ক করবে, বোর্ড ওয়ার্ক করার সময় তুমি যেগুলো লিখছো বোর্ডে সেইগুলো মুখে বলো, তাহলে তোমার লিখতেও সুবিধা হবে, মুখে বলতেও সুবিধা হবে, আবার তোমার কথা বলার মধ্যে স্বতঃস্ফূর্ততা থাকবে, ঠিক আছে স্যার। কন্টিনিউয়াস কন্টিনিউয়াস থাকবে। কেন বলি, ধরো আমি লিখছি যে বলো তো আজকে আমার কত তারিখ, তুমি তারিখটা লিখছো, ওরা বলছে ঠিক বলছো, আজকে 14 তারিখ লেখা হয়ে গেল, তুমি বলছো যে আজকে কত তারিখ, আর তুমি মানে লিখছো আজকের পাঠ, হবে না, কারণ আমাদের মাইন্ড এবং হ্যান্ড কানেকশন কাজ করবে না, সেক্ষেত্রে আমাদের ভুল হবে। ঠিক আছে। এই যে তুমি যখন ঠিক আছে। পড়াচ্ছিলে প্রথম অবস্থায়, তখন তুমি এই যে কথাটা বলছিলে, একটা কথা 3 বার রিপিট হয়ে গেল তোমার, কেন হলো ওই জিনিসটা? ঠিক করে নিতে হবে স্যার। হ্যাঁ, এই জন্য প্র্যাকটিস আমি করতে হবে। বলছি, যখন বোর্ড ওয়ার্ক করবে, সম্ভবত দেখবে ইন্টারভিউ বোর্ড ওয়ার্ক করতে নিষেধ করে। ঠিক আছে। তোমরা তবু হুম। করার চেষ্টা করো, যদি নিষেধ করো তখন করবে না, যদি করো তখন যেগুলো বোর্ডে লিখছো সেইগুলো বলবে। আমরা কোন শ্রেণীতে পড়ি, চতুর্থ লিখবে, আজকে কত তারিখ লিখবে, এখন আমাদের কি ক্লাস, ক্লাস পরিবেশ লিখবে, অঙ্ক ক্লাস অঙ্ক লিখবে। ঠিক আছে। ঠিক আছে। এইভাবে কিন্তু করবে, আশা করছি আরো বেটার হবে। ঠিক আছে। হ্যাঁ আর কারো যদি কোনো ফিডব্যাক দেওয়া থাকে অবশ্যই দিতে পারো। স্যার, এক মিনিট। বলছিলাম যখন আমি অনার্স করছি তাহলে অনার্সের কথা কি উল্লেখ উল্লেখ করবো? তাহলে তো বাংলা থেকে আবার প্রশ্ন করবে অনেক। অবশ্যই না প্রশ্ন এই যে। করবে। তুমি যদি উল্লেখ করো, তোমাকে পড়ে যেতে হবে, আমি তো পিডিএফ দিয়েছি ড্রাইভে, পিডিএফ গুলো পড়ো, বেশি কিছু তো পড়তে হবে না, কয়েকটা জিনিস পড়লেই তো হয়ে যাবে, বাংলা সাহিত্যের ইতিহাসটা পড়লে হবে। আবার ব্যাকরণ থেকে প্রশ্ন করবে, বাংলা ব্যাকরণ ভালো করে পড়ে যাবে। বাংলা অনার্স করছো মানে কি, বাংলায় তোমার দক্ষতা রয়েছে, তাই বাংলার ব্যাকরণ একদম ভালো করে জেনে যাবে। তাহলে অনার্স করছি এটা বলাটাই ভালো হবে, তাই না স্যার? যদি বলো বলবে, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার জ্ঞান নিয়ে যেতে হবে। ওই তুমি যদি এবার এই বলো, শ্রেণীতে উপন্যাস ছোট গল্প এগুলো আছে তো স্যার, এইগুলো ওগুলো তো পড়ে একটু যেতে হবে, পড়া তার পড়তে। সঙ্গে অবশ্যই ব্যাকরণ পড়ে যেতে হবে। তোমাকে বলতে পারে যে অব্যয় কাকে বলে, কেন অব্যয় নামকরণ করা হয়েছে, কেন নামকরণ করা হয়েছে অব্যয়কে, একটা পঙ্গু ধাতুর নাম বলো, যেহেতু তোমাকে এত জটিল প্রশ্ন কেন করবে, কারণ তোমার বাংলাতে অনার্স। আর যাদের হ্যাঁ বাংলাতে অনার্স নেই, তাদেরকে কি কি প্রশ্ন করতে পারে বাংলা ব্যাকরণ থেকে, বলতে পারে বাক্যের কটি মানে অংশ রয়েছে, বা জিজ্ঞেস করতে পারে বিধিওর মেন অংশকে কি বলা হয়। এগুলো সহজ জিনিস। সর্বনাম যদি। কাকে বলে, বিশেষ্য কাকে বলে, এগুলো যারা জেনারেল স্টুডেন্ট তাদেরকে জিজ্ঞেস করতে পারে। যেহেতু তুমি অনার্স করছো, তোমাকে প্রত্যয় কাকে বলে জিজ্ঞেস করতে পারে, তৎসম শব্দ কাকে বলে জিজ্ঞেস করতে পারে, তদ্ভব শব্দ কাকে বলে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে। বাংলা ভাষা কোন উপভাষা, মানে কোন যে উপভাষা থেকে রয়েছে, বাংলা ভাষার কটি উপভাষা রয়েছে জিজ্ঞেস করবে। তোমার ডিস্ট্রিক্টে কোন উপভাষা প্রচলিত আছে জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করার জন্য অনেক কিছু রয়েছে সবিকুল, হ্যাঁ প্রচুর স্যার। পড়তে হবে। ঠিক আছে, চলো। স্যার, তাহলে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো চাইনা। বলছিলাম, এক মিনিট, স্যার সরাসরি। বলছিলাম যে যদি অনার্স না থাকে তাহলে কোনো অসুবিধা? অনার্স না থাকলে কিছু বলবে স্যার? অনার্স না অসুবিধা থাকলে হবে? তোমার এইচএসে যে সাবজেক্ট থাকবে সেগুলো ভালো করে পড়ে যাবে, সেখান থেকে প্রশ্ন করবে। হ্যাঁ স্যার। আচ্ছা। পড়ে যেতে হবে, মানে অনার্স দেখাবো না মানে যে আমি বেঁচে গেলাম এমনটা না, পড়ে যেতে হবে সবকিছুই। ও হ্যাঁ স্যার। আচ্ছা। অনার্স বললে তোমার একটা সাবজেক্ট, আর তুমি যদি এইচএস বলো তাহলে তোমার অনেকগুলো সাবজেক্ট, ইতিহাসও ধরতে পারে, ভূগোলও ধরতে পারে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। স্যার বলছিলাম এই শূন্যের ধারণাটা কি ক্লাস 2 এ দিতে পারে? ক্লাস শূন্যের ধারণা ক্লাস 2 এ দেবে না, ক্লাস 1 এ দেবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার স্যার ঠিক আছে, শফিকুল স্যার ভিডিও অফ বিধি করো। স্যার বিধির মেন অংশকে কি বলে এই উত্তরটা বলে দিন না। বলে দিচ্ছি। বিধিওর মেন অংশকে বলা হয় ক্রিয়াপদ। আমরা জানি বাক্যের দুটো অংশ, একটা হচ্ছে কি উদ্দেশ্য, আর একটা বিধিও। বিধিওর মেন অংশ হচ্ছে ক্রিয়াপদ, ক্রিয়াপদ ছাড়া কখনো বিধিও সম্পূর্ণ হতে পারবে না, তাই বিধিওর মেন অংশকে আমরা বলবো ক্রিয়াপদ। ব্যাকরণটা ভালো করে পড়ে যাবে সবাই, সবাই পড়ে যাবে, যারা জেনারেল স্টুডেন্ট সবাই পড়ে যাবে, কারণ একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে গেলে তোমাকে সবকিছু জেনে দিতে হবে। আর অবশ্যই বর্ণ বিশ্লেষণ পড়ে যাবে, বর্ণ বিশ্লেষণ করতে দেয়, নিজের নামের বর্ণ বিশ্লেষণ প্রত্যেকে করে যাবে।
ঠিক আছে, চলো কে দেবে এবার? স্যার আমি। লাবণী থামো একটু, লাবণী রিনা একটু পরে দেবে, কারণ তোমরা প্রচুর দিয়েছো, নতুন স্টুডেন্ট যারা অ্যাডমিশন নিয়েছে তাদেরকে নিবো। স্যার আমি দেবো। তোমাদের নেবো, যদি কেউ না দিতে চাই তবে তখন নেবো। কে দিতে চাও বলো আর ডেমো? হ্যাঁ স্যার আমি আমি কিন্তু হ্যালো ভিডিও অন করে কিন্তু ডেমো নিব, যে পারবে বলছি দেবে, যে স্যার পারবে দেবে না। হ্যাঁ স্যার দিব দিব। হ্যালো বলো। বলছি স্যার ওই আমার নামের মানে বর্ণ বিশ্লেষণ কি হবে এটা জানি না, একটু জানলে বলবেন প্লিজ। কি বানান তোমার? আছিয়া লস্কর। আছিয়া লস্কর, ঠিক আছে। এবার মুখে বললে তো বুঝতে পারবে না, আমাকে লিখে দেবে, আমি হোয়াটসঅ্যাপে লিখে দেবো, ঠিক আছে? স্যার স্যার বলে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর স্যার, 629 টাকা। তুমি আমাকে যুক্ত এখানে না, ফ। সুপ্রিয়া, ক্লাসে টাইম চলে হ্যাঁ? যাবে, ক্লাসে টাইম চলে আচ্ছা যাবে। ঠিক আছে। আচ্ছা তার পরে জেনে নেবো চুপ তুমি করো জানলে। সবাই, চুপ করো। চলো নেক্সট কে দেবে ডেমো? নতুন যারা আছো গ্রুপে, নতুন কারা আছো বলো। স্যার আমার একটা কোশ্চেন ছিল, আমার ফিলোজফিতে অনার্স, সেখান থেকে কি কি প্রশ্ন পড়বো বুঝতে পারছি না। ফিলোসফিতে এই যে এইচএস লেভেল যেগুলো পড়েছো গো, ওই যে তোমার যেগুলো মূর্তি টুর্তি আছে না, সেগুলো একটু পড়ে যাবে এইচএস লেভেলে, তাহলেই হবে। অনার্স লেভেলে অত দরকার নেই। মানে ফিলোসফির কয়েকটা দার্শনিকের নাম কি, ঠিক আছে, এবার অনেক কিছু আছে ফিলোসফি, আমিও অনেকদিন আগে পড়েছি সেই এইচএস, আমার হয়তো এখন মনে নেই, ঠিক আছে, যেহেতু এখন ওখানে কালচার নেই ভারতীয় সেহেতু বলতে দর্শন, পারছি না। হ্যাঁ ভারতীয় দর্শন আর পাশ্চাত্য দর্শনের যেগুলো আছে ওগুলো পড়লেই হবে না, হ্যাঁ, আর মোটামুটি কি বেসিকটা, হ্যাঁ লজিক? বেসিকটা পড়ে যাবে। আমি তোমাকে এই বিষয়ে হেল্প করতে পারলাম না, কারণ আমি সেই এইচএস এ পড়েছি ফিলোসফি, আমার এখন মনে নেই সত্যি, আচ্ছা, ঠিক আছে। আর স্যার আমার লজিকটা একটা প্রশ্ন ছিল। হুম, বলো লজিক স্যার গুলো বললাম আমি তো, টেকনিক্যাল বলছি। বলো বলো। আচ্ছা উনি বলে নিক তারপরে আমি বলছি, বলে নেন কি আরে ডেমো বলছেন। নেই, থামো, পরে প্রশ্ন আলোচনা করবো। বলছি আচ্ছা ডেমোকে দেবে আর ল- পরে নিচ্ছি ঝুম্পা। ডেমোকে দেবে নতুন স্টুডেন্ট। আমি স্যার দিতাম, কিন্তু স্যার আমার তো বোর্ড এখন নাই, পরে দেবো স্যার। বোর্ড না থাকুক, ভিডিও অন করে দাও তাহলেই হবে। কোড দেবে, যেভাবে শফিকুল দিল সেভাবেই দাও, বোর্ড না থাকুক, কিন্তু বোর্ড প্রত্যেকে কেন, বোর্ড কেন একটা, দেখো চাকরি পাচ্ছ 200 স্যার টাকা আমার দাম স্যার নেবে। কোচিং এ স্যার আছে স্যার, কোচিং এ স্যার আমি বোর্ডে প্র্যাকটিস করি স্যার, তবু আমি এখানটা বোর্ড নাই বাড়িতে। ঠিক আছে, বোর্ড না থাকুক, এমনি ভিডিও অন করে দাও। ভিডিও একটা চেয়ার নিয়ে এসো, চেয়ার নিয়ে এসে দাও। আচ্ছা আমি একটু আধ ঘন্টা পরে দিচ্ছি, আগে দিক করে কি আমি ঠিক আছে। আধ ঘন্টা পরে দিচ্ছি। স্যার হ্যাঁ দাও, প্রসেনজিৎ দাও, শুরু করো, ভিডিও অন করো। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, একটা চেয়ার নিয়ে এসো, মোবাইলটা রাখো, একটা চেয়ার আছে, চেয়ার থাকলে চেয়ার নিয়ে এসো, যেভাবে ইন্টারভিউ ঢুকবে সেগুলো দেখতে হবে, ঠিক আছে, ইন্টারভিউ হতে আসলো, আচ্ছা এভাবে ক্যাজুয়ালি করলে হবে না, যেহেতু তোমরা অফলাইনের সুযোগ পাচ্ছ না, তো অনলাইনটাকে অফলাইন করতে হবে। হ্যাঁ স্যার বাইরে থেকে আসবো? হ্যাঁ বাইরে থেকে আসো। আচ্ছা প্রসেনজিৎ তোমার কথা কিছু আসছে না যে, তোমার নেটওয়ার্কে খুবই সমস্যা করছে যে। স্যার শুনতে না প্রসেনজিৎ, শুনতে পাচ্ছি না, শুনতে না শুনতে পাচ্ছি না তোমার কথা, নেটওয়ার্কে খুবই সমস্যা তোমার, তোমার নেটওয়ার্কে খুবই সমস্যা করছে গো, শুনতে পাচ্ছি না, কিচ্ছু হচ্ছে না। এবার 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 বলো, কথা কিছু বলো। হচ্ছে না। হ্যাঁ, বলছি যে একদম শোনা যাচ্ছে না। হ্যাঁ এবার শোনা যাচ্ছে, এবার শুনতে পাচ্ছি, বলো, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার আচ্ছা বেশ, ঠিক আছে শুরু করো। শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আচ্ছা দেখতেও পাচ্ছি, শুনতে পাচ্ছি, শুরু আসতে করো। পারি স্যার? হ্যাঁ আসুন। আচ্ছা আসতে পারি স্যার? হ্যাঁ আসুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বসুন। ধন্যবাদ।
আচ্ছা, আপনি নিজের সম্পর্কে ইংরেজিতে বলুন তো। না প্রসেনজিৎ, তোমার হচ্ছে না গো, কিছু হচ্ছে না, শুধু শুধু সময় নষ্ট হবে, কিছু সাউন্ড আসছে না, হচ্ছে না। তোমার কিচ্ছু আসছে না গো। চলো, আর কে দেবে বলো? লাবণী দেবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ভিডিও অন করো, শুরু করো। স্যার আসতে পারি? হ্যাঁ আসুন। ধন্যবাদ। হ্যাঁ বসুন। ধন্যবাদ স্যার। আপনার সম্পর্কে ইংরেজিতে বলুন। I am Lavani Pramanik. I came from Coachbihar district, under Coachbihar district, Holdibari Poshimpara. I like. I completed my MP in 2008 and HS 2010 and DED course from 2010 to 12, and after then I completed my graduation. When I did my training, that time I can understand how to teach the student very carefully and psychologically methods, and where it will be used. And then not only that, I also listen from there that I take lesson from there that how to increase their creative activity works and how to make a ওকে, ঠিক ideal আছে। person in the আপনি country. বলুন তো, স্কিমা বলতে কি বোঝায়? স্কিমা বলতে বোঝায় যে আমাদের বুদ্ধি সংগঠনের ক্ষুদ্রতম এককেই বলা হচ্ছে স্কিমা। আচ্ছা, স্কিমার ধারণা প্রথম কে দিয়েছিল? জিয়া পিয়াজে। ওকে। আচ্ছা, পিঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের কয়টি স্তরের কথা বলেছেন? 4টি স্তরের কথা বলেছেন। অবজেক্ট পার্মানেন্স, এটা বলতে আপনি কি বোঝেন? অবজেক্ট পার্মানেন্স বলতে বোঝায় যে মানে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে বাচ্চাদের যে ধারণা সেটাকে বোঝাচ্ছে। এটা কোন স্তরে দেখা যায়? স্থায়িত্ব সম্পর্কে ধারণাটা দ্বিতীয় স্তরে। আচ্ছা আচ্ছা, আপনি বলুন 3R, পরিবেশের 3R বলতে কি বোঝায়? পরিবেশের 3R বলতে রিডিউস, রিইউজ, রিসাইকেল। আচ্ছা, রিডিউস, রিইউজ এবং রিসাইকেল, এই কথাগুলোর অর্থটা কি? আপনি কিভাবে পরিবেশকে সংরক্ষণ করার জন্য বাস্তবায়ন করবেন? হ্যাঁ অবশ্যই স্যার, আমি 3R কে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহার করে থাকবো। যেমন মানে কোনো জিনিসকে যখন ব্যবহার করার ফলে সেটাকে ফেলে দেই, সেটাকে ফেলে না দিয়ে সেটাকে আবার পুনরায় ব্যবহার উপযুক্ত করে তোলা, এবং সেটাকে রিডিউস মানে সেটাকে ঠিকমতো মানে ঠিক জায়গায় পাঠিয়ে দেওয়া বা সেভাবে ঠিকভাবে সংরক্ষণ করা, এবং তারপরে সেটাকে আবার রিসাইকেল মানে আবার পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা। এভাবে আমি মানে তাদেরকে সেটা বোঝাবো যে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে বিভিন্ন জিনিস তৈরি করা যায় বা সেটাকে কিভাবে বিভিন্ন প্রসেসের মাধ্যমে উন্নতি করা সম্ভব, সেটাকে আমি তাকে বোঝাবো এবং এভাবেই শেখাবো তাদেরকে আমি। আচ্ছা, CCE এটা পুরো নাম কি? সিসি ফুল ফর্ম হলো কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন। আচ্ছা, আপনি বাচ্চাদেরকে সিসির বাস্তবায়ন কিভাবে করবেন বাচ্চাদের উপরে, বা প্রাথমিক ধন্যবাদ বিদ্যালয়ে স্যার। আপনি সিসি কে কিভাবে বাস্তবায়ন করবেন? সিসি হচ্ছে একটা মূল্যায়ন পদ্ধতি যার মধ্যে পিকক মডেল সংযুক্ত রয়েছে, এবং এই পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হয়ে থাকে। এবং এই যে পিকক মডেল, এই ফরম্যাটের মধ্যে যে সূচকগুলো রয়েছে সেই সূচকগুলো প্রথম অধ্যক্ষ নিয়ে পিকক মডেল তৈরি করা হয়েছে, এবং এখানে মূল্যায়ন আচ্ছা, আপনি দুটি যে স্তর পিকক মডেল বললেন, পিকক মডেলের কটি সূচক রয়েছে? 6টি। আচ্ছা, 6টি সূচকের নাম বলুন। পার্টিসিপেশন, এক্সপেরিমেন্টেশন, অ্যাপ্লিকেশন, ক্রিয়েটিভ কো-অকারেন্স, অবজার্ভিং অকারেন্স এবং কনক্রিট নলেজ। আচ্ছা আচ্ছা, এই প্রকল্পটির নাম, এই যে মডেলটার নাম পিকক মডেল কেন রাখা হলো? কারণ এই যে প্রথম যে এই যে পিকক মডেলের যে সূচকগুলো রয়েছে সেগুলোর প্রথম আদ্য অক্ষরগুলোকে নিয়েই এই মডেলটির নামকরণ করা হয়েছে পিকক মডেল।
আরেকবার বলুন। পিকক মডেলের যে 6টি সূচক রয়েছে, যেমন পার্টিসিপেশন, এক্সপেরিমেন্টেশন, অ্যাপ্লিকেশন, ক্রিয়েটিভ কোঅকারেন্স, অবজার্ভিং অকারেন্স, কনস্ট্রাকশন অফ নলেজ, এগুলোর যে আদ্য অক্ষর সেগুলোকে নিয়েই তৈরি করা হয়েছে পিকক মডেল। আচ্ছা, আপনি ক্লাস করাচ্ছেন, কোনো একটা শিক্ষার্থী যদি দেরি করে আসে আপনি কি করবেন? অবশ্যই স্যার, আমি প্রথমে তাকে জিজ্ঞেস করবো যে সে কেন দেরি করে এসেছে, এবং তারপর যদি যথাযথ কারণ থাকে যে তার দেরি করে আসার জন্য, তাহলে আমি তাকে বলবো যে এর পরের দিন থেকে যেন দেরি করে না আসে। এবং যদি দেখি যে সেটা তার অভ্যাসগত কারণ, তাহলে আমি প্রথমে সেটার প্রধান শিক্ষককে জানাবো, এবং তারপরে তার মারফতে আমি তার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করব এবং বলবো যে সে যেন স্কুলে সময় মতো নিয়ম শৃঙ্খলা মেনেই আসে। বেশ, ওকে। এবার আমি তোমাকে এটা করে দিই, ঠিক আছে? তারপর ডেমো নেবো তোমার। প্রথমত যেটা তোমায় কারেকশন করতে হবে, প্রত্যেককে বলছি, শুধুমাত্র একে না, প্রত্যেকে নিজের সম্পর্কে ইংরেজিতে ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যাবে। ওখানে গিয়ে যেমন এখানে যেমন আমি লাবণীর একটা জিনিস দেখলাম, কেন আমি ভিডিওটা অন করতে বলছিলাম সেটা আমি বলার জন্য। দেখো, যখন লাবণী যখন দিচ্ছিল কথাগুলো বলছিল, লাবণী কিন্তু যখন তার আটকে যাচ্ছে তখন কিন্তু বারবার এরকম করছে। বুঝতে পেরেছো লাবণী? নিজের ভুলটা হয়তো বুঝতে পারোনি, কিন্তু এটা করছো, ওটা কিন্তু খারাপ। মানে ইন্টারভিউ যারা রয়েছে সেটা কিন্তু ব্যাড, ঠিক আছে? ওটা করা চলবে না। মানে যখন তুমি পারছো না কোনো একটা জিনিস আটকে যাচ্ছে, তখন এরকম করে সেটা মনে করার চেষ্টা করো, সেটা তুমি স্ট্রিক্টলি মনে করার চেষ্টা করো। নর্মালি এটা একটু কারেকশন করতে হবে। আর যখন তুমি ইংরেজিতে ডেমো, মানে তোমাকে তো ইংরেজিতে আমি তেমন কিছু কঠিন জিজ্ঞেস করিনি, নিজের ইন্ট্রোডাকশনটা জিজ্ঞেস করেছি। সেটা কিন্তু বলতে গিয়ে হয়তো অনেক গ্রামাটিক্যালি ভুল বললেছো, অনেক বলতে গিয়ে বেঁধে গেছে, সেটা কিন্তু করা যাবে না। এবার তুমি বলতে পারো যে স্যার আমি কিভাবে সুন্দর করে বলবো। প্রত্যেকে আমাদের চ্যাট জিপিটি রয়েছে, আমরা এখন প্রত্যেকে ইউজ করি চ্যাট জিপিটি। সেই চ্যাট জিপিটিতে গিয়ে তুমি নিজে বাংলাতে যেটা বলবে ইন্টারভিউ, সেটা বলো চ্যাট জিপিটিতে। ভালো করে ভয়েস করে বলো যে আমার নাম লাবণী সরকার, আমার বাড়ি এখানে, আমি এইচএস দিয়েছি এই সালে, আমাকে এটা ইংরেজিতে সুন্দর করে লিখে দাও। চ্যাট জিপিটি সুন্দর করে লিখে দেবে, বুঝেছো? ওটা তুমি রেগুলার পড়ো, একদম ঠুটস্থ কবিতার মতো করে বলে দেবে। ফার্স্ট ইমপ্রেশন মানে বেস্ট ইমপ্রেশন, বুঝলে লাবণী? ওটা গেল। দ্বিতীয় কথা প্রশ্ন করেছিলাম সাইকোলজি থেকে, স্কিমা। স্কিমা কাকে বলে বলেছো ঠিক, কিন্তু স্কিমার প্রথম ধারণা যে দিয়েছিল তাকে তো আমরা পেঁয়াজে না বাদ দিই। এটা ভুল বলেছো, এখান থেকে একটা নাম্বার কাটা যাবে, নাম্বারটা কম পাবে। 8 বাটলেট। হ্যাঁ, তারপরে নেক্সট যেটা আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে রিডিউস, রিউজ, রিসাইকেল, এটা যে ব্যাখ্যাটা অনেক সুন্দর করে দেওয়া যেত, সেটা একটু ভুল হয়েছে। যে মনে হচ্ছিল কি যে তুমি হয়তো এই সম্পর্কে তথ্য জানো না, মানে সেই মুহূর্তে তুমি হয়তো কোনো কিছু মানে ম্যানেজ করার চেষ্টা করছে, এরকম হচ্ছে। সুন্দর করে বলো, যেমন রিডিউস। রিডিউসের ক্ষেত্রে কি করব আমরা, যে সমস্ত এখন আমাদের ব্যবহারযোগ্য জিনিসগুলো রয়েছে ক্ষতিকারক পরিবেশের জন্য, সেগুলো চেষ্টা করব আমরা যতটা পারি কম ব্যবহার করব। যেমন প্লাস্টিক, প্লাস্টিকের বা ক্যারি ব্যাগ বলি বা প্লাস্টিকের যে থলি, সেগুলোর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, কাপড়ের থলি বা পাটের থলি ব্যবহার করব, এটাকে বলছে রিডিউস। আর রিইউজ কোনগুলো, এই যে আমরা প্লাস্টিকের বোতলে জল খাচ্ছি, সেগুলোকে আমরা কি করব, মানে যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকারক সেগুলো আমরা ফেলে না দিয়ে অন্য কাজে ব্যবহার করব, যাতে সরাসরি পরিবেশে ক্ষতি না করে। বুঝলে? এটা একটু সুন্দর করে গুছিয়ে বলতে হবে, কারণ যত সুন্দর করে গুছিয়ে বলতে পারবে নাম্বারটা তত ক্যারি হবে। হ্যাঁ, এটা মাথায় রেখো। আর আরেকটা যেটা তোমার প্রশ্ন করেছিলাম আমি, পিকক মডেল। তো আচ্ছা বলো তো, পিকক মডেলে 5টা সূচক আছে না 6টা সূচক আছে? 6টা। বাকিরা? পাঁচটা তো, পাঁচটা সূচক। হ্যাঁ, 5টা সূচক আছে সম্ভবত, 5টা সূচক আছে। সেই 5টা সূচকের নাম কিন্তু তুমি অ্যাকুরেট ঠিকঠাক বলোনি। আর একটা প্রশ্ন আমি করেছিলাম তোমাকে, যে এই মডেলের নাম পিকক মডেল কেন রাখা হয়েছিল? এটারও আনসার আমি সঠিক পেলাম না। কারণ পিকক দেখতে কেমন, ময়ূর দেখতে কেমন, ময়ূর দেখতে অনেক সুন্দর, রং বেরঙের। ঠিক তেমনি এই মডেলে একজন শিক্ষককে পিককের সঙ্গে তুলনা করা হয়েছে। কেন? কারণ একটি পিকক তার নিজের সৌন্দর্য রূপ দিয়ে যেমন মানুষকে বা অন্যান্য প্রকৃতিকে যেমন নিজের দিকে আকৃষ্ট করে, ঠিক তেমনি একজন শিক্ষক তার নিজের জ্ঞান, নিজের বিচার, নিজের বুদ্ধি, নিজের আদর্শ, নিজের মানে সমস্ত কিছু পার্সোনালিটি তার এমন হবে, পিককের মতো হবে বা রং বেরঙের হবে, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী একজন শিক্ষকের প্রতি আকৃষ্ট বোধ করে। এই জন্য এই মডেলের নাম রাখা হয়েছে পিকক মডেল। এটা কিন্তু তুমি বলনি, মানে মূল জিনিসটা থেকে
উল্টের দিকে চলে যাচ্ছ। বুঝলে লাবণী? হ্যাঁ স্যার, কিন্তু স্যার বিজ্ঞান তো 6টা এককই: পার্টিসিপেশন, এক্সপেরিমেন্টেশন, ক্রিয়েটিভ কোঅকারেন্স, অ্যাপ্লিকেশন ক্রিয়েটিভ কোঅকারেন্স, তারপরে স্যার অবজার্ভ। ছটা সূচক হবে স্যার পিকক মডেলের। আচ্ছা, তাহলে হয়তো স্যার। কোনো কোনো জায়গায় ধরো 6টা 5টা আছে, যেটা 5টা আছে সেটাকে অন্যান্য বইয়ে হয়তো সেটাকে ভেঙে 6টা করে দিয়েছে। ঠিক আছে, ওটা ওটা ছেড়ে দাও। ঠিক আছে, কোনো কোনো জায়গায় হয়তো 5টা জায়গায় 6টা করে দিয়েছে। এবার যেটা বললাম এগুলো কিন্তু একটু কারেকশন করে নিবে। ঠিক আছে লাবণী? আচ্ছা, হ্যাঁ স্যার, তুমি এবার একটা পছন্দ মতো ডেমো দাও, এবার ডেমোটা দেখো। ধন্যবাদ স্যার। স্যার এরপরে স্যার আমার মক দিব স্যার, আচ্ছা, নতুন স্টুডেন্ট স্যার। ঠিক আছে, তুমি ক্যামেরা, বোর্ড সব রেডি রাখো। সুপ্রভাত আমার সুন্দর ছোট্ট ছোট্ট বন্ধুরা, এক তোমরা সবাই মিনিট, কেমন এক আছো? মিনিট লাবণী, আগে তুমি বলো কোন টপিকের উপর ডেমো দেবে। কতবার বলতে হয়, এই এই জিনিসটা ভুল করো না। অভ্যাস চেঞ্জ না করলে কিন্তু এই অভ্যাসটা ওখানে থেকে যাবে। স্যার আমি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার দেব। বলো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, কোন ক্লাস থেকে সেটা বলবে না? ক্লাস 1। হ্যাঁ, সেটা বলো ভালো করে, সুন্দর করে গুছিয়ে বলো এটা, এই কথাটা। স্যার আমি ক্লাস 1 থেকে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার দেব। আচ্ছা বেশ, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার না, তুমি বলবে স্যার আমি হ্যাঁ। ক্লাস 1 থেকে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার রাইমটা পড়াবো, এইভাবে বলতে হবে। ঠিক আছে? হ্যাঁ। সুপ্রভাত আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, আমিও ভীষণ ভালো আছি। আচ্ছা বলো তো, আকাশে কি দেখা যায়? কি চাঁদ দেখা যায়, তারা দেখা যায়? না না, সকালে কি দেখছো, এখন কি দেখা যাচ্ছে? সূর্য। আচ্ছা, শুধু কি সূর্য দেখা যায় বলো তো? আর কি কি দেখা যায়? কি বললে? রাতের আকাশে তারা দেখা যায়। আচ্ছা, আর চাঁদ দেখা যায়। বাহ বাহ বাহ, এই তো আমাদের চাঁদ মামা, তাই না? চাঁদ মামা কত সুন্দর হয় না দেখতে। ঠিক বলেছো। আচ্ছা, তোমাদেরকে যদি আমি এরকমই একটা সুন্দর তারাদের কথা বলি, কবিতা শোনাই, কেমন হয়? চলো তাহলে তোমরা সবাই দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ বাহ, খুব সুন্দর করে লাইন করেছো তো। তাহলে আমি যেরকম করব সেরকমই করবে, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। Twinkle, twinkle, little star, how I wonder what you were. Up above the world so high, like a diamond in the sky. Ba ba ba, ভালো লেগেছে? তাহলে আমার সঙ্গে সঙ্গে আরেকবার করো। Twinkle, twinkle, little star, how I wonder what you were. Up above the world so high, like a diamond in the sky. বাহ বাহ, কি সুন্দর কি সুন্দর, খুব ভালো লেগেছে। আচ্ছা তাহলে কি বললাম? টুইঙ্কেল টুইঙ্কেল মানে কি বলতো? টুইঙ্কেল টুইঙ্কেল মানে হচ্ছে ছোট ছোট, ছোট ছোট। আর লিটল স্টার মানে ছোট্ট তারা। স্টার মানে কি? স্টার মানে হচ্ছে তারা, না? তারা বলে স্টার কে। আচ্ছা, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, তুমি কি সুন্দর, কি অবাক করা ব্যাপার, তাই না? কি সুন্দর লাগে না রাতের আকাশে তারাগুলো যখন ঝিকমিক ঝিকমিক করে, কি সুন্দর লাগে। আহা, দারুণ দারুণ। Up above the world so high মানে তুমি পৃথিবীর থেকে অনেক দূরে, তারাগুলো ধরা যায়, আমরা এখান থেকে দেখি ওই যে তারা, তাই না? হ্যাঁ, তুমি দেখো না রাতের আকাশে আজকে দেখবে, ঠিক আছে? কত উপরে, ধরাই যায় না। আর the world so high, আকাশের থেকে অনেক উঁচুতে থাকে, তাই না? হ্যাঁ, লাইক এ ডায়মন্ড। ডায়মন্ড মানে জানো কি? ডায়মন্ড মানে হচ্ছে হিরে, তাই না বলো? হ্যাঁ, কি বললে? তোমার মামা তোমাকে গিফট করেছিল? আচ্ছা আচ্ছা, বাহ বেশ ভালো, অনেক ধারণা আছে।
তাহলে মনে হচ্ছে যেন একটা ডায়মন্ড, হ্যাঁ, ইন দ্য স্কাই, আকাশে একটা হীরের মতো জ্বলজ্বল করছে সেই তারাগুলো, কি সুন্দর না? ঠিক আছে, আজকে রাতে কিন্তু সবাই দেখবে, কালকে কিন্তু আমি তোমাদের প্রত্যেককে জিজ্ঞেস করব কে কে দেখেছে, কে কে কি কি দেখলো আকাশে আর কি ভাবলো। আর তার সঙ্গে সঙ্গে এই কবিতাটা পড়তে কিন্তু ভুলো না, আমি কিন্তু এটার থেকেও জিজ্ঞেস করব, ঠিক আছে? তোমরা কিন্তু এখন একদম চুপটি করে বসবে আর একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাক, আসছি তাহলে। ধন্যবাদ স্যার। বাহ লাবণী, অনেক ডেভেলপ হয়েছে। স্যার হয়ে গেছে। এর আগে তুমি যতবার ডেমো দিয়েছিলে আমি ততবারই তোমার ভুল ধরেছিলাম। এবার কিন্তু অনেকটা ভালো হয়েছে তোমার কথা বলার, যেটা আমি বলেছিলাম গতি, তোমার তো বারবারই বলি স্পিডটা কমাতে, এবার কিন্তু ঠিক হয়েছে। স্যার। হ্যাঁ বলো এক মিনিট। হ্যাঁ শুনতে পাচ্ছ লাবণী? হ্যাঁ স্যার। এর আগে আমি তোমাকে বারবারই বলেছিলাম যে গতিটা কমাতে, এবার কিন্তু খুব ভালো হয়েছে। এবার কিন্তু খুব হ্যাঁ। ভালো হয়েছে, গতি হয়নি, নিজেকে মার্জিত করতে পেরেছো, খুব ভালো হয়েছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আরো প্র্যাকটিস করো, আরো বেটার পারফরমেন্স হবে। রেগুলার প্র্যাকটিস করো। যে ডেমোটা মানে ফাইনালে দেবে বলে তুমি ঠিক করছো, সেটা বেশি বেশি প্র্যাকটিস করবে। ঠিক আছে, সবগুলো তোমরা ফাইনালে দেবো বলে করি না, আমরা প্র্যাকটিস করে যাই, কিন্তু যখন আমাদেরকে নিজের পছন্দ মতো দিতে দেবে, সেটা তো আমরা প্র্যাকটিস করবো। সেই ডেমোটা রেগুলার প্র্যাকটিস করবে। ঠিক আছে, যেটা তুমি ফাইনালে যদি বলে তোমাকে যে তুমি নিজের পছন্দ মতো দাও, তাহলে তুমি তো নিশ্চয়ই নিজের বেস্টটাকে দেবে, তাই না? সেটা কিন্তু হ্যাঁ। প্রতিদিন প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে যত বেশি হ্যাঁ প্র্যাকটিস করবে তত এগবে, আরো ডেভেলপ হবে। ঠিক আছে। খুব ভালো হয়েছে। Yes. চলো রঞ্জন, রেডি? রঞ্জন, ক্যামেরাটা মোবাইলটা সোজা করো, উল্টো হয়ে গেছে। স্যার মিউট হয়ে গেছে, আপনার শুনতে পাচ্ছি না কিছু। আচ্ছা, বলছি রঞ্জন তুমি একটু ক্যামেরাটাকে সোজা করো, উল্টো হয়ে গেছে। না, উল্টো দেখাচ্ছে, তোমাকে তোমাকে উল্টো দেখাচ্ছে। মানে মোবাইলটা তুমি হয়তো যদি ল্যান্ডস্কেপ করে রাখো, সেটা পোর্ট্রেট করে রাখো। হ্যাঁ ঠিক আছে, ওইভাবে রাখো, ওইভাবে রাখো। ইয়েটা স্যার ওই আপনার ওই ট্রাইপডটা ঠিকঠাক ভাবে হোল্ড করেছিলাম, বাট এরকম দেখাচ্ছে কেন স্যার বুঝতে পারছি না। মানে সেই তোমার যেভাবে আমরা সিনেমা দেখি না, সাইডে ল্যান্ড, সে ল্যান্ডে হয়ে যাচ্ছে। মোবাইলটা সোজা মানে এবার এবার ঠিক আছে, ঠিক আছে। এবার রঞ্জন, রঞ্জন শুনতে পাচ্ছ? রঞ্জন শোনা যাচ্ছে? স্যার এবার ঠিক আছে স্যার? হ্যাঁ রঞ্জন শোনা যাচ্ছে। স্যার এবার ক্যামেরাটা ঠিক হলো স্যার? হ্যাঁ ঠিক আছে, এবার এবার দাও রঞ্জন, দাও, যা আছে আছে এবার দাও। না উল্টোই আছে, স্যার যা আছে একদম দাও, উল্টোই আছে স্যার কিন্তু প্রথম যা থেকে আছে দাও। হ্যাঁ স্যার প্রথম থেকে শুরু করছি স্যার। হ্যাঁ ওই উল্টো আছে কিন্তু দাও, কি আর করবে। ম্যাম স্যার আমি কি ভেতরে আসতে পারি? তোমাকে হয়তো আমি দেখতে পাবো না ক্যামেরাতে, তোমাকে আমি ক্যামেরাতে দেখতে পাবো না। তোমার একটু ইটা করো, তোমার যে ইটা রয়েছে না, মানে চেয়ারটা একটু ক্যামেরাতে নিয়ে এসো, দেখা যাবে না না হলে। না না, বাম দিকে, বাম দিকে, বাম দিকে দেখা যায় না। পেছনে নিন, পেছনে 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 নিন, পেছনে পেছনে নিন, পেছনে নাও। একটু পেছনে নিন, আর একটু আরেকটু পেছনে, নাও, ব্যাস আরেকটু নাও, হয়ে যাবে এবার, আরেকটু হয়ে যাবে দেখো, এবার। আরেকটু নিয়ে দেখো, আরেকটু নাও, দিয়ে বসো। স্যার হয়ে যাবে এবার, দেখতে এবার পাবেন। বসো, বসো, বেশ ঠিক আছে, ওকে ঠিক আছে, ঠিক আছে, শুরু করো এবার।
ম্যাম স্যার, আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসুন। নমস্কার ম্যাডাম, নমস্কার স্যার। হ্যাঁ, বসুন। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনার সম্পর্কে কিছু বলুন। ধন্যবাদ স্যার আমাকে নিজের সম্পর্কে বলতে সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, আমার নাম রঞ্জন মণ্ডল, আমি মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ থানার অন্তর্গত চণ্ডীপুর নামে একটি গ্রাম থেকে আসছি। আমি 2013 সালে মাধ্যমিক এবং 2015 সালে উচ্চ মাধ্যমিক পাস করি এবং পাশাপাশি 2017-19 সালে ডিএলএড কমপ্লিট করি এবং আমার ছোট ছোট বাচ্চাদের সাথে মেলামেশা করতে সময় কাটতে খুব ভালো লাগে। আচ্ছা, আচ্ছা, আপনি তো বললেন মুর্শিদাবাদ থেকে আপনি বিলং করেন। আচ্ছা, হ্যাঁ স্যার। মুর্শিদাবাদের হ্যাঁ স্যার। ভৌগোলিক গুরুত্বটা কি রয়েছে? হ্যাঁ স্যার, এখানকার ভৌগোলিক গুরুত্ব বেশ বৈচিত্র্যপূর্ণ রয়েছে। এখানে আমাদের আর্দ্র শুষ্ক ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি জলবায়ু দেখা যায়। এছাড়াও এখানকার কৃষি নির্ভর একটি জেলা, যেখানে বিভিন্ন রকম ফসল যেমন আলু, পটল, ধান, বিভিন্ন রকম ফসলের চাষ হয়ে থাকে। এছাড়াও আমাদের পাশ দিয়ে একটি ভাগীরথী নদী বয়ে গেছে, নদীর দিক থেকে খুব উন্নত এবং এখানকার ঐতিহাসিক দিকটা বেশ উন্নত রয়েছে। এখানে নবাব সিরাজউদ্দৌলার একটি মসজিদ রয়েছে, হাজারদুয়ারি নামে প্যালেস, যেটা পরিচিত। সব দিক দিয়ে আমাদের এই সামগ্রিক বিষয়টা আমাদের আচ্ছা, জেলা খুব উন্নত মুর্শিদাবাদ রয়েছে। কোন শিল্পের জন্য বিখ্যাত? হ্যাঁ, এটা স্যার সিল্ক শিল্প বা রেশম শিল্পের জন্য বিখ্যাত। ওকে। আচ্ছা, আপনাদের ডিস্ট্রিক্টের ঐতিহাসিক কি গুরুত্ব রয়েছে? স্যার, এখানকার জেলাতে ঐতিহাসিক দিক দিয়ে বেশ আমাদের জেলাটা উন্নত রয়েছে। যেমন এখানে আমাদের একটি বড় প্রাসাদ রয়েছে, হাজারদুয়ারি প্যালেস বা প্রাসাদ, সেটা নবাব সিরাজউদ্দৌলা নবাব ছিলেন এবং এটা নাজিম হুমায়ুন নির্মাণ করেছিলেন। এবং এছাড়াও কাটরা মসজিদ, কাঠগোলা বাগান, মতিঝিল পার্ক, চার বাংলা মন্দির, কীটেশ্বরী, প্রভৃতি রকম দিক দিয়ে এখানে ঐতিহাসিক দিকটা বেশ উন্নত রয়েছে। আচ্ছা, আচ্ছা, আপনি চাকরি পাওয়ার পরে যদি বাচ্চারা আপনাকে বায়না করে, তো যে আপনার সঙ্গে ওরা ঘুরতে যাবে হাজারদুয়ারি, আপনি কি করবেন? হ্যাঁ স্যার, অবশ্যই যদি কোনো ছাত্র বা ছাত্রী বায়না ধরে যে আমার সাথে হাজারদুয়ারি প্যালেসে ঘুরতে যাবে, তো অবশ্যই আমি তাদেরকে সেই আগ্রহের জন্য প্রশংসা করবো এবং তাদেরকে অবশ্যই ঘুরতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো স্যার। আচ্ছা, বেশ। আচ্ছা, আপনি বলুন তো, এখন তো বর্তমানে যে বাচ্চাদেরকে কি শাস্তি দেওয়া উচিত? না স্যার, মোটেও না স্যার। আমি মনে করি যে বর্তমানে কোনো বাচ্চাকে শাস্তি দেওয়া উচিত নয়, কারণ এখনকার বাচ্চাদের শিক্ষা দেওয়ার পদ্ধতি হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক, যেখানে চাপমুক্ত আহ এবং বিষয় নির্ভর বিভিন্ন রকম শিক্ষার কথা বলা হয়েছে। এনসিএফ 2005-এও বলা হয়েছে তাদেরকে ফ্রি এন্ড কম্পালসারি শিক্ষা দিতে হবে, তো অবশ্যই তাদেরকে শাস্তি প্রদান করা উচিত নয়। তাহলে যদি কোনো বাচ্চা কোনো হোমওয়ার্ক করে নিয়ে আসছে না, আপনি যতই বলছেন হোমওয়ার্ক করে নিয়ে আসছে না, তো সেই মুহূর্তে আপনি কি করবেন? হ্যাঁ, কোনো ছাত্র বা ছাত্রী যদি বারবার এই জিনিসটা করতে থাকে, তো আমি অবশ্যই সেই কেন হোমওয়ার্কটি করে নিয়ে আসতে পারছে না বাচ্চাটি, আমি প্রথমে অনুসন্ধান করব এবং যত দ্রুত সম্ভব সেই অনুসন্ধান করে সে কারণটিকে রিমুভ বা পরিত্রাণ করার চেষ্টা করব। তো তারপরে আশা করি তাকে হোমওয়ার্ক করার জন্য আগ্রহ প্রদান করবো এবং ভালো ছেলে মেয়ে যারা হয় তারা কখনোই এরকম হোমওয়ার্ক না করে আসে না, এই বিষয়টাকে বোঝাবো তুমি খুব ভালো ছেলে বা ভালো মেয়ে, তার জন্য তোমাকে হোমওয়ার্ক করে নিয়ে আসতে হবে এবং এইসব বিষয়গুলো তাকে আগ্রহ প্রদান করবো এবং তাকে হোমওয়ার্ক করার জন্য বলবো। আচ্ছা, ফর্মেটিভ ইভ্যালুয়েশন বলতে আপনি কি বোঝেন? হ্যাঁ স্যার, ফরমাল ইভ্যালুয়েশন বা প্রস্তুতিকালীন মূল্যায়ন বলতে আমরা কোনো একটা পাঠ বা কোনো একটা অধ্যায় শেষ হওয়ার পর কোনো একটা নির্দিষ্ট সময়ে বা পাঠ চলাকালীন সময়ে যে প্রশ্ন করি, ছোট ছোট তাদেরকে মূল্যায়ন পত্র দিই সেই পাঠ বিষয়ের উপর নির্ভর করে, তো সেই সময়টাকে সময় করা হয় বলে সেটাকে প্রস্তুতিকালীন মূল্যায়ন বলা হয় বা ফরমাল ইভ্যালুয়েশন বলা হয়। ওকে। এনসিটির পুরো নাম কি জানেন? হ্যাঁ স্যার, জানি। এনসিটিই, ন্যাশনাল কারিকুলাম ফর টিচার এডুকেশন। এখন বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রীর নাম কি? বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? প্রথম সুরেশ চন্দ্র ব্যানার্জি। আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী? প্রফুল্ল চন্দ্র ঘোষ মহাশয়। ঠিক আছে, আপনি একটা নিজের পছন্দ মতো ডেমো দেন। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ম্যাম স্যার, আমি ক্লাসে কাল্পনিক শ্রেণীকক্ষ মনে করতে পারি? ঠিক আছে। ধন্যবাদ। গুড মর্নিং আমার ছোট্ট বন্ধুরা, তোমার সকলে কেমন আছো? প্রত্যেকে প্রত্যেকে ভালো আছো? ভেরি গুড, ভেরি গুড, আমি বেশ ভালো আছি। আচ্ছা, আমরা প্রত্যেকে তাহলে কোন শ্রেণীতে পড়ি? একদম ঠিক বলেছো, আমরা প্রত্যেকে দ্বিতীয় শ্রেণীতে পড়ি, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছো সকলে। আজকে তারিখ তো সবাই আমরা জানি, জানা উচিত তো নাকি সবার? একদম ঠিক বলেছো, সবার জানা উচিত। আজকে হচ্ছে 18 তারিখ।
আজকে 18 তারিখ, অক্টোবর মাস কত লিখবো? 10 লিখবো। আর 7 জানা, ভেরি গুড, সবাই সুন্দর বলেছো। আর আজকে আমরা আমাদের যে একটা বই আছে, কি বই? আমার বই, হ্যাঁ, সেই আমার ঝকঝক বই থেকে একটা মজার জিনিস শিখবো, কিন্তু প্রত্যেকে শিখবে তো আমার সাথে সাথে, সবাই শিখবে, বাবা ভেরি গুড। আজকের যে পাঠ হবে সেটা কিন্তু সকলের জন্য সারপ্রাইজ থাকবে, কেমন? সকলের জন্য সারপ্রাইজ থাকবে তো? বাবা, এই মজার জিনিসটা শেখার আগে প্রত্যেকে একটা মজার গান শুনবো, কিন্তু চলো শোনা যাক। ইংরেজি বর্ণমালা 26টি বর্ণের 5টি বর্ণ চলতে পারে একা, বাকি বর্ণ তার সাহায্য নেয়, সেটাই হবে আর দেখা। তাহলে চলো দেখা যাক ইংরেজি বর্ণমালায় কটা বর্ণ রয়েছে। একদম ঠিক কথা বলেছি, 26টা। আর বাকি বর্ণগুলো কি করে গো? হ্যাঁ, সাহায্য নেয়। কার সাহায্য নেয় সেটাই হবে আজ দেখা। চলো তাহলে দেখা যাক। সবাই একটু বোর্ডের দিকে দেখো তো। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি। আচ্ছা, আমি এটা কি লিখেছি? অ্যালফাবেট লিখেছি। হ্যাঁ, ইংরেজি বর্ণমালা লিখেছি। কিন্তু একটা মজার জিনিস দেখো তো, এই মালার গুলোর মধ্যে কোন বর্ণগুলো বেশি বড় বড় লিখেছি আমি? হ্যাঁ, একটা এ বড় বড় লিখেছি, তারপরে ইটাকে লিখেছি, আই লিখেছি, আকে লিখেছি, হ্যাঁ, ও লিখেছি, তাই না? আর একটা কি আছে গো? হ্যাঁ, ইউ লিখেছি, ভেরি গুড। তাহলে এই যে বর্ণগুলো লিখছি, এখানে কটা বর্ণ বড় বড় লিখেছি? 5টা বর্ণকে বড় বড় লিখেছি। এই 5টা বর্ণকে কি বলা হয় ইংরেজিতে? তোমরা শুনবে? কেউ জানো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এই 5টা বর্ণ ইংরেজিতে বলা হয় ভাওয়েল। আর এই বাকি বর্ণগুলো কিন্তু কি বলা হয়? এগুলোর একটা নাম রয়েছে। হ্যাঁ, সবাই ঠিক বলেছো, এগুলো তোমরা শুনেছো মায়ের থেকে, ভেরি গুড। এগুলোকে বলা হয় কনসোনেন্ট। আজকে কি পাঠ হবে এবার বুঝতে পারলাম তো? হ্যাঁ, আমাদের আজকে যে পাঠ হবে ভাওয়েল এন্ড কনসোন্যান্ট। ঠিক আছে, বুঝতে পারলাম। হ্যাঁ, এবার আমাকে এটা দেখে বলো তো, এটা কিসের ছবি হচ্ছে? সবাই দেখে বলবে কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে একটা আমের ছবি, ভেরি গুড। এই আম ইংরেজিতে কি বলা হয় কেউ জানো? সবাই জানো, ভেরি গুড, বলো তো। আচ্ছা, রোদ উঠে দাঁড়িয়ে বলো। হ্যাঁ, এসো এসো, তুমি বানানটা লিখে যাও। এম, এ, এন, জি, ও, ম্যাঙ্গো। এবার আমরা প্রত্যেকে দুটো দলে ভাগ হবো। একটা দলের নাম হবে দল এ, একটা দলের নাম হবে দল বি। এই দুটো দলের মধ্যে আমাকে বলো যে এখানে ভাগের কোনগুলো? এ দল তুমি নিয়ে নাও, আর কনসোনেন্ট কোনগুলো তুমি বি দল নিয়ে নাও। প্রত্যেকে আমাকে দেখাও তো খাতা। বা বা বা, সকলে ঠিক হয়েছে, খুব সুন্দর, হাততালি হাততালি। তাহলে তোমাদের জন্য বড় একটা এসএমআই, সবাই তো ভাবের কনসোনেন্ট শিখে গেছে দেখছি। তাহলে আলফাবেট কে জানলাম খুব মজা করে, ভাওয়াল কনসোনেন্ট শিখলাম খুব মজা করে। আজকে তাহলে পাঠ এই পর্যন্তই থাক। টাটা, বাই বাই সকলকে। রঞ্জন, কোন ক্লাসের জন্য পড়ালে? স্যার, এটা ক্লাস 2 এর জন্য। আচ্ছা, ঠিকই ছিল, কিন্তু একটু চেঞ্জ করলে ভালো লাগবে। হ্যাঁ, যে তুমি বাংলাতে যেমন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়িয়েছো, সেই ধারণাটা আগে দেখাও, তাহলে বাচ্চারা কিন্তু আরো ভালো বুঝতে পারবে। বুঝতে পারলে? আচ্ছা স্যার। যে এর আগের ক্লাসে আমরা কি পড়েছি গো? বাংলাতে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। তাহলে স্বরবর্ণ কি পড়েছিলাম, কে বলবে? তো যে বর্ণগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে সেগুলোকে বলে স্বরবর্ণ। তাহলে ইংরেজিতেও তো বর্ণমালা আমরা পড়েছিলাম, তাই না? ইংরেজিতে কটা বর্ণমালা আছে, কে বলবে? ঠিক বলেছো, 26টা। তাহলে ইংরেজিতেও কিছু কিছু বর্ণ আছে যেগুলো কিন্তু নিজে নিজে উচ্চারিত হতে পারে। বুঝলে? মানে একটার সঙ্গে আর একটাকে সমন্বয় সাধন করে পড়াও, তাহলে জিনিসটা আরো বেশি আচ্ছা ভালো হবে, বাচ্চারা দিলে আরো বেশি বুঝতে পারবে। কারণ ওরা আচ্ছা বাংলাতে অলরেডি পড়ে নিয়েছে, বাংলাতে যে স্বরবর্ণ কাকে আচ্ছা বলি, ব্যঞ্জন বর্ণ কাকে বলি, স্বরবর্ণ জিনিসটা কি তারা বাংলাতে ভালো করে বোঝে। তাই তুমি যখন বাংলার সঙ্গে ইংরেজিটাকে রিলেট করবে না, তখন কিন্তু ভালো হবে। তাছাড়া পড়ানোটা ঠিক ছিল, শুধু প্রথমে উপস্থাপনে ওই বাংলার যে তুমি টপিকটা পড়িয়েছো ওটার সঙ্গে এটাকে কানেক্ট করে দাও, আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে আমি কিন্তু বুঝতে আরো পেরেছি। সুন্দর হবে। হ্যাঁ, যে দেখো বাংলাতে আরো যে
স্বরবর্ণ ছিল, স্বরবর্ণগুলো বাদে বাংলা তার যে বর্ণগুলো ছিল সেগুলোকে আমরা কি বলি গো? ব্যঞ্জন বর্ণ বলি। সেই ব্যঞ্জন বর্ণগুলি কি একা একা উচ্চারণ হতে পারে? একদম ঠিক বলেছো, পারে না। তাহলে ইংরেজির ক্ষেত্রে দেখো এই ভায়েলগুলো ছাড়া আরো কিছু বর্ণ আছে, সেগুলো কিন্তু নিজে নিজে উচ্চারণ হতে পারে না। সেগুলোকে আমরা ইংরেজিতে কি বলি, কেউ বলতে পারবে? চলো আমি বলে দিই, সেগুলোকে বলা হয় কনসনেন্ট। ঠিক আছে, বুঝতে ঠিক পেরেছো? আছে স্যার, তারপর তুমি একটা বুঝতে উচ্চারণ পেরেছি করে স্যার। দেখাও। তারপর তুমি একটা যদি উচ্চারণ করে দেখাও তাহলে বুঝতে পারে বাচ্চারা। দেখো এ, আমরা এ উচ্চারণ করি, চলো তো এ উচ্চারণ করো। দেখো এ, এ কি কারো সাহায্য নিচ্ছে? নিচ্ছে না। তাহলে বি উচ্চারণ করো, দেখো বি, দেখো বি, বি এর পরে কি আসছে গো? দেখো ই, দেখো ই আসছে না? আর এটা তো ভায়েল, আমরা পড়লাম। তারপর দেখো সি, সি এর পরে কি আসছে? দেখো ই। অথবা এই উচ্চারণগুলো করে দেখাও, নাহলে ক্লাসটা 5 মিনিটের তো, 5 মিনিটের মধ্যে ভালো আসবে না, কন্টেন্টটা আসবে না। একটু উচ্চারণ করে 5টা যে ভাইল রয়েছে বা কয়েকটা কনসোনেন্টকে উচ্চারণ করে তাদেরকে দেখিয়ে দাও। স্যার কনসোনেন্ট স্যার যখন উচ্চারণ করবো যখন কে, দেখো কে উচ্চারণ করছি, সবাই হ্যাঁ দেখো কে আর এ দুটো নিয়ে হচ্ছে, মানে হ্যাঁ, এ ভালো এবার হ্যাঁ করে তুমি উচ্চারিত সবাই হচ্ছে। বোর্ডে লিখবে কিন্তু, হ্যাঁ বোর্ডে কিন্তু লিখবে। দেখো কে উচ্চারণ করো সবাই, কে, দেখো কে, তার সঙ্গে কি আসছে দেখো লাস্টে এ। তাহলে এ হলো, তাহলে এটা কি? এটা হচ্ছে ভায়েল। তাহলে কি হবে? ভায়েলের দেখো সাহায্য নিচ্ছে। আমরা বাংলায় পড়েছিলাম না যে ব্যঞ্জন বর্ণগুলো স্বরবর্ণের উচ্চারণ সাহায্য নিচ্ছে? যেমন ক, দেখো ক উচ্চারণ করার সময় কি শিখিয়েছিলাম? ক, ক লিখলাম, তার সঙ্গে কি থাকলো? অ। ঠিক তেমনি এখানে কে, কে এর সঙ্গে কি থাকলো? এ। তাহলে বাংলার সঙ্গে ইংরেজি যখন ওরা রিলেট করে পড়তে পারবে, তখন কিন্তু জিনিসটা বেশি ওরা মনে রাখতে পারবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছো আর রঞ্জন? স্যার আমরা কোশ্চেন উত্তরগুলো স্যার ভুল দিয়েছিলাম, ঠিক দিয়েছিলাম স্যার। না, মোটামুটি খুব ভালো হয়েছিল। ঠিক আছে, খুব কনফিডেন্স ছিল, খুব ভালো হয়েছে। শুধু ডেমোটা একটু কারেকশন করে নাও এগুলো, তাহলে আরো সুন্দর হবে। ঠিক আছে, আচ্ছা স্যার, বেশ স্যার, বেশ বেশ ঠিক স্যার, আছে। বেশ। কারো যদি কোনো ফিডব্যাক দেওয়ার থেকে অবশ্যই তোমরা বলতে পারো, ভয়েস করে বলো, কারণ তোমাদের কাছে ফিডব্যাক নিলে আরো বেশি তার ভালো হবে। বোর্ডটা মুছে আসা উচিত ছিল। হ্যাঁ, বোর্ডটা অবশ্যই মুছবে রঞ্জন, অবশ্যই বোর্ডটা মুছবে, এটা ঠিক বলেছে সুমনা। হ্যাঁ স্যার, আর বলো, হ্যাঁ স্যার, বেশ স্যার। সবাই হ্যাঁ ফিডব্যাক স্যার। দাও। স্যার স্যার এইটা স্যার ক্লাস ওয়ানে দিলে ভালো হতো না, কারণ এখন তো এবিসিডি আরো ছোট থেকে শেখে না স্যার, তো টু না আচ্ছা, দিয়ে ক্লাস ওয়ানে দিলে ভালো হতো। সম্ভবত দেখবে ক্লাস ওয়ানে। আচ্ছা, ক্লাস ওয়ানে আমি ক্লাস ওয়ান পড়াই না যেহেতু স্কুলে। ক্লাস ওয়ানে কি তোমার এটা আছে, ভাইয়েল কনসোনেন্টের ধারণা আছে? না স্যার, না ক্লাস স্যার, 2 ক্লাস টুতে আছে, ক্লাস টু আছে। তাহলে দেবে না। ঠিক আছে, ক্লাস আমি টু বারবার করে বলছি, ডেমো সিলেক্ট করলে হবে না, কোন শ্রেণীতে আছে সেটা ভালো করে দেখে দেবে কিন্তু। স্যার এটা দ্বিতীয় শ্রেণীতে কনফার্ম আছে স্যার, আমি উইংস বই দেখেছি স্যার, দ্বিতীয় আচ্ছা, শ্রেণীতে থাকলে খুব কনফার্ম আছে ভালো, স্যার এটা। থাকলে ভালো। তাহলে ক্লাস ওয়ানে দেওয়া যাবে না। ওকে। আমি যে কোনো একটা ডেমো দিয়ে দিলাম, কিন্তু আমাদের সিলেবাসই নাই, এমনটা কিন্তু করবে না কখনো, কারণ ওদের কাছে সব বই থাকে, ওরা কিন্তু ভেরিফাই করে দেখে। দ্বিতীয় শ্রেণীতে কি করে উইংস বই থাকে? উইংস তো তৃতীয় শ্রেণী থেকে। উইংস তৃতীয় শ্রেণীতে থাকবে। আমার আবার বই আমার আছে। বই আমার বই আছে স্যার, উইংস, সরি স্যার, উইংস না, ওটা আমার বই আছে স্যার। আচ্ছা, যদি আমার বইয়ে তাহলে দিতে পারবে, অবশ্যই দিতে পারবে। বইয়ে থাকলেই দিতে পারবে। ঠিক আছে, চলো রঞ্জন, ভালো হয়েছে, এগুলো একটু কারেকশন করো, আরো ভালো হবে। হ্যাঁ স্যার, অবশ্যই স্যার, ঠিক আছে। চলো, কার রেডি আছে বোর্ড? স্যার আমার বোর্ড রেডি আমি নেই, দেবো? দরকারি স্যার ডেমো দিতে বোর্ড পারবো। রেডি না হলে আমি নেবো না। অনেকদিন ধরে বলছি আমি বোর্ড ছাড়া নেবো না। ম্যামকে দিবে, যার বোর্ড নেই তারা ম্যামকে দিবে। স্যার আমার বোর্ড রেডি আছে। হ্যাঁ রিনা, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। স্যার আমি দেবো? বোর্ড রেডি আছে সুচিত্রা, রিনা নিব। বোর্ড রেডি আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শুরু হ্যাঁ করো। রেডি আছে। ভিডিও অন করে শুরু করো। হ্যাঁ স্যার রেডি আছে। আচ্ছা, ভিডিও অন করো, শুরু করো। স্যার আমার এখানে স্যার নেটওয়ার্ক প্রবলেম তো খুব, তো জানি না কোন সময় কি হবে। তো আমি স্টার্ট করছি স্যার। যতক্ষণ চলে চলুক, থামো 1 মিনিট দাও, কারণ তোমাদেরকে অনেক করে বলছি বোর্ড কেন, একটা বোর্ড কেন, হ্যাঁ নাহলে কিনছো না তোমরা। স্যার আমার রাইম বটে। রাইম হলেও বোর্ড লাগবে, কারণ বোর্ড ওয়ার্ক লাগবে। তোমাদের ভালোর জন্যই বারবার করে বলছি, কারণ এই সুযোগটা জীবনে একবারই পাবে, এরপরে আর সুযোগ হয়তো পাবে কি না ঠিক নেই। এই সুযোগটাকে কাজে লাগাও, একটা বোর্ড কিনে নাও। দেখো এই ছোট্ট বোর্ড,
দাম বেশি নয়, 100 টাকা নেবে, হয়তো 100-150 টাকা। এটা কিনে নাও বোর্ড। হ্যাঁ স্যার, আজকে মানে আমি আপনার ক্লাস সেকেন্ড বার জয়েন করছি, তো স্যার আমার ওটা ছিল না, তো স্যার আমি সেই কারণে একটা রেডি করেছিলাম। যাই হোক, ঠিক আছে নি। ঠিক আছে সুচিত্রা, সুচিত্রা রেডি? সুচিত্রা আমার কথা শুনছো? হ্যাঁ স্যার, স্যার রেডি করছি তখন। আচ্ছা, ঠিক আছে, স্যার শুরু করো। আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন। হ্যাঁ স্যার। হ্যাঁ আসুন, আসুন। স্যার রেডি, শুনতে পাননি? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তো, আপনি আসুন, আপনি আসুন, স্যার আমি শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাননি? আপনি ভেতরে আসুন, আমি শুনতে পাচ্ছি, আপনি ভেতরে হ্যালো আসুন। স্যার। সুচিত্রা আপনি ভেতরে আসুন। স্যার ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং ম্যাম। ওকে, বসুন। হ্যাঁ স্যার, আমি বললাম তো স্যার, কথাগুলো অনেক পরে পড়ে যাচ্ছে, আমার অনেকটা এগিয়ে গেছি আমি। তাই তো, ঠিক আছে বসুন। হ্যাঁ ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং, বসুন। ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন? ধন্যবাদ স্যার। আপনি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন? স্যার আমি বাংলা বিষয়ে স্নাতক করেছি। আচ্ছা, বাংলাতে। আচ্ছা বলুন তো, বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে হয়েছে? স্যার আমি বাংলা বিষয় নিয়ে স্নাতক উত্তীর্ণ হয়েছি। আচ্ছা আপনি বলুন তো, বাংলা ভাষা কোথা থেকে উৎপত্তি হয়েছে? স্যার বাংলা ভাষার উৎপত্তি আমাদের ইন্দো, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। ইন্দো ইউরোপীয় আর্য বংশ থেকে হয়েছে, মালকোদিয়া অভ্রংশ থেকে প্রাকৃত হয়ে আমাদের বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। আচ্ছা, আচ্ছা আপনি মডেল স্কুল বা আদর্শ স্কুলের নাম শুনেছেন? মডেল স্কুল বা হ্যাঁ আদর্শ স্যার মডেল স্কুল বা শুনেছি। আদর্শ স্কুলের নাম শুনেছেন? হ্যাঁ স্যার শুনেছি। আচ্ছা, এই স্কুলগুলো প্রতিষ্ঠা করার কারণ কি ছিল বলুন তো? স্যার আদর্শ স্কুল প্রতিষ্ঠা করার কারণ হচ্ছে বাচ্চাদেরকে সঠিকভাবে শিক্ষা দান করা। তাছাড়াও আদর্শ স্কুলের অনেক বৈশিষ্ট্য রয়েছে, যেমন ছাত্র শিক্ষক অনুপাত 3:1 হবে। এছাড়াও সেখানে সুলভ শৌচাগার, পানীয় স্বচ্ছ পানীয় জলের সরবরাহ থাকতে হবে। এছাড়াও ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা শৌচাগার ব্যবহার করতে হবে। আর তাছাড়াও প্রশিক্ষক ও শিক্ষকদের নিয়োগ করতে হবে, যাতে শিক্ষার্থীর সার্বিক শিক্ষার মান উন্নত হয়। আচ্ছা, আচ্ছা আপনি বলুন তো, স্ক্যাফোল্ডিং এর ধারণা কে দিয়েছেন? স্যার স্ক্যাফোল্ডিংকে ধারণা দিয়েছেন ভাইগস্কি। আচ্ছা আপনি আপনার শ্রেণীকক্ষে স্ক্যাফোল্ডিং কে কিভাবে বাস্তবায়ন করবেন? হ্যাঁ স্যার অবশ্যই, আমরা যখনই শিক্ষা দান শিক্ষার্থীদেরকে দেবো, আমরা অবশ্যই স্ক্যাফোল্ডিং ব্যবহার করব। কারণ শিক্ষার্থীদের তো কিছু কিছু অপূর্ব অভিজ্ঞতা থাকে। তো সেক্ষেত্রে স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে তো ভাড়া বন্ধন। অর্থাৎ একটা শিশু শিক্ষার্থী যখন উন্নত হবে, উপরের দিকে উপরের স্তরে যাবে, তখন আমরা তাকে কিছু সংকেত দেব, কিছু ধারণা দেব, যাতে তার যে পূর্ব অভিজ্ঞতাটা আছে সেটা যাতে আরো উন্নত হয়, মানে তাকে আমরা সাহায্য করব। আচ্ছা, SSA নাম শুনেছেন? SSA নাম শুনেছেন? হ্যাঁ স্যার শুনেছি। আচ্ছা, SS এর ফুল ফর্ম কি? হ্যাঁ স্যার শুনেছি। আচ্ছা, SS এর ফুল ফর্ম কি? স্যার এস এর ফুল ফর্ম হচ্ছে সর্ব শিক্ষা অভিযান। আচ্ছা, হ্যাঁ স্যার, সর্বশিক্ষা অভিযান। প্রজেক্ট মেথডের উদ্ভাবক কে ছিলেন? মানে প্রজেক্ট মেথডের ফাদার কাকে বলা হয়? স্যার কিল প্যাট্রিক।
আপনি ধরুন পরীক্ষা নিচ্ছেন, আপনার শ্রেণীকক্ষে পরীক্ষা হচ্ছে, দেখা গেলো একটা বাচ্চা কিছুই লিখতে পারছে না। হ্যাঁ স্যার। আপনি পরীক্ষা নিচ্ছেন, একটা বাচ্চা কোনো কিছু পরীক্ষাতে কিছুই লিখতে পারছে না, তো আপনি একজন শিক্ষক হিসাবে তাকে কি করবেন? হ্যাঁ শুনতে স্যার, পেয়েছেন? আমি যখন দেখবো বাচ্চার শিক্ষার্থীটা কিছুই লিখতে পারছে না, তো আমি তো আর তাকে সরাসরি তার প্রশ্নের উত্তর আমি, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি অ্যান্সার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বলো। সুচিত্রা অনেক ডিস্টার্ব করছে, তোমার কথা মাঝে মধ্যে আসছে না, ঠিক আছে? তোমার নেটওয়ার্ক খুবই খারাপ গো, স্যার তোমার নেটওয়ার্কে খুবই প্রবলেম করছে। আমি ক্লাসটা চেষ্টা করলাম নেওয়ার, কিন্তু হচ্ছে না। হ্যাঁ সুচিত্রা, তুমি ডেমোটা বাড়িতে স্যার, আমি শোনো, তখন দেখবো যে আসছে না কথা। তুমি ডেমোটা রেকর্ডিং করবে, শিক্ষার্থীটা রেকর্ডিং করে কোনো কিছু পাঠাবে, ঠিক আছে? ডেমোটা লিখতে রেকর্ডিং পারছে করে না, পাঠাবে। তো সেক্ষেত্রে তো আমি তাকে সরাসরি তার প্রশ্নের উত্তর বলে দিতে পারি না, তাতে তার ঠিক আছে সুচিত্রা, হ্যাঁ স্যার। তোমার কথা আসছে না, ঠিক আছে? ক্লাসটা তুমি অফ করো, তোমার নেটওয়ার্কের খুবই সমস্যা করছে। রিনা, শুরু করো। শুরু করছি। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মোবাইলটাকে সোজা করো, উল্টো হয়েছে, মোবাইলটাকে সোজা করো। রিনা, মোবাইলটাকে সোজা করো, হ্যাঁ মোবাইলটা সোজা খাড়া খাড়ি, যেভাবে আমরা ফটো তুলি ক্যামেরাতে, আচ্ছা। সেইভাবে রাখো। হ্যাঁ স্যার। আমরা যেভাবে ক্যামেরাতে ছবি তুলি স্যার, সেভাবে রাখো। প্রশ্নের উত্তরগুলো কি ঠিকঠাক ছিল স্যার? ওই প্রকল্প পদ্ধতিটা আমার ঠিক মনে ছিল না, হ্যাঁ কে ঠিক ছিল, জন ডিউই তুমি না কে। মডেল স্কুলের আনসারটা ভুল দিয়েছো, আমি বলে দিচ্ছি পরে, ঠিক আছে? স্যার ফিডব্যাকটা দিন যে প্রশ্নগুলো হলো। আচ্ছা, তোমার বাকি প্রশ্নের উত্তরগুলো ভালো হয়েছিল, শুধু মডেল স্কুলের আনসারটা ভুল দিয়েছো। আমি মডেল স্কুল সম্পর্কে একটু পরে বলে দিচ্ছি, ঠিক আছে? আমি বলে দিচ্ছি। স্যার আমি মোবাইলটা তাহলে সোজা করছি, আমার আসল সাইড থেকেই দিই, তো স্ট্যান্ডে করে দিই, সেই জন্য সোজাটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, যা আছে আছে, শুরু শুরু করো, ঠিক আছে, শুরু করো। ঠিক আছে। স্যার আমি কি আসতে পারি? হ্যাঁ আসুন। নমস্কার স্যার। নমস্কার ম্যাম। হ্যাঁ বসুন। আচ্ছা বলুন তো, আজকে বাংলাতে কত তারিখ? আজকে বাংলার 15 স্যার বলছি একটু। আজকে স্যার সুচিত্রা, নেটওয়ার্কে খুবই সমস্যা তোমারও। সুচিত্রা, তোমার নেটওয়ার্কে খুবই সমস্যা, বলো আরেকবার চেষ্টা করি। আচ্ছা সুচিত্রা, হ্যাঁ স্যার, আজকে বাংলার 31শে আশ্বিন। স্যার সুচিত্রা নিয়ে ঠিক আছে, যা আছে আছে, ওইভাবে শুরু করো, ওইভাবে কন্টিনিউ করো, সময় নষ্ট করো না। হ্যাঁ স্যার, আজকে বাংলার 31শে আশ্বিন 1431 সাল। আচ্ছা, আপনি শ্রেণীকক্ষে বাচ্চাদেরকে সন্ধি কিভাবে পড়াবেন? প্রথমত আমি আগের ক্লাসে বলবো যে আমরা যে বর্ণ বিশ্লেষণ শিখছি, সেই বর্ণ বিশ্লেষণ শিক্ষার্থীরা কতটা আয়ত্ত করতে পেরেছে। এবার শিক্ষার্থীরা যদি পুরোপুরি আয়ত্ত করতে পারে, তখন তাদেরকে বলবো যে এই যে বর্ণ বিশ্লেষণ আমরা ভেঙে দিয়েছিলাম, এবার এটাকে যোগ করতে শিখবো। দেখো, দিয়ে তাদেরকে বুঝাবো যে দুটি বর্ণ যখন মিলিত হয়ে যায় তখন একই বর্ণে পরিণত হয়, তখন বা দুটি শব্দ যখন মিলিত হয় একই শব্দে পরিণত হয়। এই যে বর্ণের সঙ্গে বর্ণের মিলন ঘটাবো বা শব্দের সঙ্গে শব্দের মিলন ঘটাবো, একটা শব্দ তৈরি করব, একে বাংলা ব্যাকরণে আমরা সন্ধি বলতে পারি। এইভাবে বর্ণ বিশ্লেষণের ধারণা থেকে আমি তাদেরকে সন্ধির ধারণা নিয়ে আসতে পারবো। আচ্ছা, আপনি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন? স্যার আমি এডুকেশন বিষয়ে অনার্স করেছি, আমি বাঁকুড়া সারদামণি মহিলা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি। আচ্ছা, আপনার এডুকেশনের নলেজ প্রাথমিক বিদ্যালয়ে আপনি কিভাবে কাজে লাগাবেন?
তো যেহেতু আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বলুন বা অন্য শিক্ষা ব্যবস্থা গোটাটাই শিক্ষার উপরেই নির্ভরশীল, সেক্ষেত্রে আমি আমার এডুকেশন দিক দিয়ে আমি তাদেরকে শিক্ষা কি কিভাবে আমরা পরিবর্তনশীল সমাজে মিশতে পারবো সেই ধারণাটা আমি শিক্ষার্থীদের মধ্যে দিতে পারবো, বা শিক্ষার মাধ্যমে নিজেদের যে আচরণগত পরিবর্তন হয় সেই পরিবর্তন আমরা শিক্ষার্থীর মধ্যে জাগ্রত করতে পারবো। অর্থাৎ প্রাথমিক স্তর থেকে শিক্ষা শুরু, সেটাই তো স্যার, সেই বিষয়টাই আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষিত করতে পারবো, বোঝাতে পারবো। আচ্ছা, শিক্ষার মূল উপাদানগুলি কি কি? শিক্ষার মূল উপাদান হলো শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্য এবং বিদ্যালয়। আচ্ছা, এডুকেশন এডুকেশন শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? এডুকেশন শব্দটি ল্যাটিন শব্দ। এটি তিনটি মূল শব্দ এডুয়ার, এডুকো, এডুকেটা আর এডুশেয়ার থেকে উৎপত্তি লাভ করেছে। আপনি শিক্ষকতার পেশায় আসতে চাইছেন কেন? স্যার, আমি প্রথমত আমার প্রাথমিক শিক্ষা আমার মায়ের কাছ থেকে গ্রহণ করেছি। তারপর যখন একটু বড় হলাম, প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে শুরু করলাম। আমি এমন কিছু শিক্ষকতার সান্নিধ্যে এসেছি যাদের শিক্ষকতা আমাকে খুব অনুপ্রাণিত করেছিল, এবং ধীরে ধীরে আরেকটু বড় হতে আমি নিজেও প্রাইভেট পড়াতে শুরু করি, এবং শিক্ষকতার প্রতি আমার একটা নেশা আছে। সেই নেশা থেকেই আমি আমার শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করতে চেয়েছি। তাছাড়াও একজন শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড এবং ভবিষ্যৎ গড়ার কারিগর। আমি আমার শিক্ষকতার মধ্য দিয়ে সারা জীবন যুক্ত থাকতে পারবো শিক্ষার সঙ্গে এবং সুন্দর ভবিষ্যৎ গঠন করতে পারবো। তাছাড়াও এই পেশাটি সম্মানের দিক থেকেও অনেকটাই উঁচুতে, এই জন্য আমি শিক্ষকতার চাকরি গ্রহণ করতে চাই। ওকে, ঠিক আছে, আপনি একটা পছন্দ মতো ডেমো দেন। ঠিক আছে, আমি একটু মোবাইলটা উঁচু করি। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, সকলে কেমন আছো গো? ভালো আছো তো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আমি স্যার, আমি সূর্যগ্রহণ সম্বন্ধে দিচ্ছি পঞ্চম শ্রেণীর। ওকে, ঠিক আছে। এটা বলতে ভুলে গেলাম স্যার। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, সকলে ভালো আছে তো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আমি যখন ক্লাসে এলাম তখন দেখলাম তোমরা সকলে জানলার দিকে তাকিয়ে আছো। কি ব্যাপার গো, কিছু হয়েছে নাকি? কি বলছো? দিনের বেলাতে সূর্যটা ডুবে গেছে? কই দেখি, দেখিনি তো। বটে তো, এটা কেন হয় তোমরা কি জানো কেউ? আর একে কি বলে তা জানো? জানো না তো? দেখো, এই যে সূর্যটা ডুবে গেছে তার একটা কারণ আছে। আজকে আমরা আমাদের ক্লাসে তাই জানবো। না গো, একে সূর্য ডুবে যাওয়া বলবো না, এর একটা নাম আছে। এর নাম হচ্ছে সূর্যগ্রহণ। তাহলে আজকে আমরা জানবো যে সূর্যগ্রহণ কি। তাহলে আজকের পাঠ কি? আজকের পাঠ সূর্যগ্রহণ। দেখো তো, এর আগে তো আমরা দিন রাত্রির সম্বন্ধে ধারণা পেয়েছি, বুঝিয়েছি তোমাদের। দিন রাত্রির সম্বন্ধে কি হয়েছিল? এই যে সূর্য কাকে আলো দিচ্ছিল? আমাদের এই পৃথিবীর উপর। আর কি পড়েছিলাম দিন রাত্রির মধ্যে? আমাদের এই পৃথিবী সূর্যের চারিদিকে কোন দিক থেকে কোন দিক ঘুরছে গো? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে, তাই তো? এবার পৃথিবী তো ঘুরছে, পৃথিবীর চারদিকে আবার একজন ঘুরে, কে বলো তো? জানো না? দেখো, আমি বলছি, তোমরাই বলতে পারবে। আমাকে সকলে মামা বলে ডাকে, আর আমি যখন রাত্রিবেলায় উঠি একাই গোটা জগৎকে আলোকিত করতে পারি। বলো তো আমি কে, বলতে পারবে? এবার মনে পড়েছে, আমাকে ইংরেজিতে মুন বলে কিন্তু। বলো। হ্যাঁ, চাঁদ। এই যে চাঁদ, চাঁদ কিন্তু পৃথিবীর চারদিকে ঘুরতে ঘুরতে থাকে। কে ঘুরছে পৃথিবীর চারদিকে? চাঁদ। আর এই চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ। এরপর এই চাঁদ যখন ঘুরছে, ঘুরতে ঘুরতে এখানে এলো, আবার এখানে এলো কিছুক্ষণ পর, আবার এরকম ভাবে ঘুরে 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 আসছে। তো ঘুরতে ঘুরতে ঠিক যখন সূর্য ও পৃথিবীর মাঝে চলে আসে, দেখো এই আমাদের সূর্য
আর এই আমাদের পৃথিবী, এর মাঝে কে চলে আসছে? এর মাঝে চাঁদ চলে আসছে। এবার চাঁদ চলে এলে কি হয়, যদি তোমার আর আমার যে কেউ চলে আসে, আমরা কি আর তোমাকে দেখতে পাবো? পাবো না তো। সেই রকমই চাঁদ যখন পুরো পৃথিবীর মাঝে চলে আসবে, তখন কিন্তু এই চাঁদের ছায়া পৃথিবীর উপর থাকবে। আর যখন এক সরল রেখায় আসবে, তখন এই চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে যাবে। তখন আমরা সূর্যের আলো আমাদের এই পৃথিবীতে এসে পড়বে না, তখন হবে সূর্যগ্রহণ। কারণ আমরা তখন সূর্যকে দেখতে পাবো না, চাঁদ ঢেকে ফেলবে। বুঝতে পেরেছো? তাহলে কি বললাম, সূর্য ও পৃথিবী, তার মাঝে যখন চাঁদ এক সরল রেখায় থাকে, তখন চাঁদের ছায়া আমাদের পৃথিবীতে পড়ে গেলে আমাদের সূর্যের আলো পৃথিবীর উপর আসে না। ঠিক যখন এই যে তুমি দেখছিলে জানলা দিকে, এখন ঠিক পরিস্থিতি হয়েছে। একেই আমরা সূর্যগ্রহণ বলবো। এবার এই সূর্যগ্রহণ দুই প্রকার, কি কি বলতো? একটা হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, আর একটা হচ্ছে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কি বলতো? জানবে সকলে? পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হচ্ছে যখন এক সরল রেখায় থাকে সূর্য ও পৃথিবী। এই যে বললাম, এই সূর্য, এই পৃথিবী আর এই চাঁদ যখন এক সরল রেখায় থাকে, তখন সম্পূর্ণ চাঁদটা আমাদের সূর্যকে ঢেকে ফেলছে, তখন তাকে আমরা বলবো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আর আরেকটা ভাগ কি বললাম বলতো? খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। সেটা হলো চাঁদ তো ঘুরছে বললাম, এবার ঘুরতে ঘুরতে যখন স্থান পরিবর্তন করে আসবে, তখন কিন্তু আমরা একটু অংশ দেখতে পাবো। মনে কর চাঁদটা সরে আমার এইখানে গেল, তাহলে তো এই অংশে আমার এখানে চাঁদের ছায়া পড়বে, আর এই অংশটা তো আমি সূর্য থেকে পৃথিবীতে আলো আসবে, এখানে আংশিক ভাবে সূর্যকে দেখতে পাবো। সেই জন্য একে বলা হয় খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বা আংশিক সূর্যগ্রহণ। তাহলে বুঝতে পারলে সূর্যগ্রহণ কি, কেন এরকম হয়েছে? আর রাত্রেবেলাতে কিন্তু চাঁদ উঠে, চাঁদেরও কিন্তু গ্রহণ হয়। আজকে আমরা তা জানবো না, এটা আমরা আগামীকাল জানবো। সবাই ছবিটা আঁকো আর ভালোভাবে বসবে, তুমি একদম করবে না। স্যার হয়েছে, একটু ফিডব্যাক দিবেন। আচ্ছা বলো তো, যে চাঁদ সূর্য পৃথিবী যখন একই সরল রেখে থাকে, তখন তাকে কি বলা হয়? তখন তাকে স্যার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, এটা অমাবস্যা তিথিতে হয়। আমি বললাম যে যখন চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরল রেখে থাকছে, মানে একই লাইনে থাকে, সেই ঘটনাটাকে কি বলা হয়? স্যার জোয়ার ওটাকে ভাটা বলা কি? হয় না সিজিগি স্যার বলা হয়, সরি, আমার সিজিগি। মনে ওটাকে পড়ছে। বলা হয় সিজিগি, ঠিক আছে? ওটা মনে রেখো। সিজিগি, সিজিগি। হ্যাঁ হ্যাঁ আর স্যার, এখান থেকে সিজিগি। কিন্তু ইন্টারভিউ হ্যাঁ অনেক সিজিগি। প্রশ্ন করবে। ক্লাস 5 এর বইয়ে দেখবে অনেক কিছু লেখা আছে, ভালো করে পড়ে যাবে। যেমন চন্দ্রগ্রহণ ভালো করে পড়ে যাবে, সূর্যগ্রহণের সঙ্গে চন্দ্রগ্রহণটা পড়ে যাবে, ঠিক আছে? এবার পৃথিবীর যে গতিগুলো রয়েছে, আণবিক গতি, বার্ষিক গতি কি রয়েছে, পরিক্রম গতি, এটা কোন গতির কারণে হয়, এগুলো A to Z কিন্তু দেখে যাবে, ঠিক আছে? পড়ানোটা খুব ভালো ছিল ক্লাস হ্যাঁ 5 স্যার, এর জন্য, হ্যাঁ খুব স্যার। ভালো হয়েছে। ক্লাস 5 এর জন্য ঠিক ছিল, ঠিক আছে? প্রশ্নগুলো একটু ক্রস প্রশ্ন হবে, একটু দেখে প্রশ্ন যাবে। উত্তরের পর্বটা? প্রশ্ন উত্তরে পর্ব ভালো হয়েছিল। না স্যার, আমার প্রশ্ন উত্তর পর্বটা একটু বলুন। হ্যাঁ, প্রশ্ন উত্তর পর্ব ভালো হয়েছিল। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার ওই আনসারটা কি বললেন, যখন একই সরল রেখায় থাকে? তাকে সিজিকি বলে। সিজিগি আমি পড়েছিলাম কিন্তু ভুলে গেছি সিজিগি। আসলে। সিজিকি। হ্যাঁ, এত তথ্য মাথার মধ্যে আসছে, সব ভুলে যাচ্ছে। প্রত্যেকে কিন্তু জিওগ্রাফিটা পড়ে যেও, হ্যাঁ? এখান থেকে প্রচুর সবাইকে প্রশ্ন করে। ক্লাস 7 8 এর বইটা অন্তত পড়ে যেও একটু। অপসূর, অনুসূর, জলবিষুব, মহাবিষুব এগুলো থেকে প্রশ্ন করে কিন্তু। তাই প্রত্যেককে অনুরোধ করছি কিন্তু পড়ে যেও। আমার ভূগোলে অনার্স নেই বলে আমি পড়ে যাবো না, এমনটা করো না। এগুলো খুবই সহজ জিনিস, পড়ে যেও, ভুল না হয়। আর কি, আর কারো রেডি আছে? থামো 1 মিনিট। আর কারো রেডি আছে বোর্ড? আর কেউ দেবে? সুপ্রিয়া, তোমার কি বোর্ড আছে গো? সুপ্রিয়া, আমার কথা সবাই শুনতে পাচ্ছো?
হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আর কি কেউ কি ডেমো দিতে চাও? তোমাদের সেটআপ কি রেডি আছে? বোর্ড আছে? বোর্ড না থাকলে ভিডিও অন করে কেউ কি ডেমো দিতে চাইছো? হ্যাঁ স্যার আমি দেবো। বেশ, ঠিক আছে। ঠিক আছে, আস্তিক শুরু করো। স্যার আমাকে 1 মিনিট সময় দিন। ঠিক আছে, আস্তিককে সময় দিলাম 1 মিনিট। কার কি কোয়ারি ছিল বলো? স্যার আমি বলছিলাম যে স্যার যে কোশ্চেন অ্যান্সার গুলো হলো আমার, তারপর নেটওয়ার্ক ইস্যুর জন্য তার হলো না ইন্টারভিউটা, তো স্যার সেখানে মডেল কি স্কুলটা প্রবলেম বলবেন ছিল বললেন, ফিডব্যাকটা একটু একটু দিন। বলে দিন। হ্যাঁ, তোমাকে বেশি তো প্রশ্ন করতে পাইনি। যে কয়েকটা প্রশ্ন করেছিলাম তুমি সঠিক আনসার দিয়েছিলে। ওখানে তোমাকে একটা জিজ্ঞেস করেছিলাম মডেল স্কুল কেন প্রতিষ্ঠা করেছিল, হ্যাঁ বা মডেল স্কুলের বৈশিষ্ট্যগুলো। একটু ভুল বলেছো, যে শৌচাগার থাকবে এমনটা বলবে না, ঠিক আছে? মডেল হ্যাঁ স্কুলটা হ্যাঁ হচ্ছে তোমার বেসিক্যালি যেটা এখন আমাদের জোহর নবোদয় বিদ্যালয় রয়েছে, সেটা হচ্ছে মডেল স্কুলের একটা পার্ট। মডেল স্কুল কেন করা হয়েছিল, যে আমাদের যে শহর অঞ্চলে যে স্কুলের ব্যবস্থা রয়েছে, শহরের যে যে শিক্ষা ব্যবস্থা সেটা অনেক উন্নত। সেই শহরের ধাঁচে গ্রামের যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী রয়েছে বা দারিদ্র শ্রেণীর যে শিক্ষার্থী রয়েছে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই মডেল স্কুলগুলিকে তৈরি করা হয়েছিল। আর মডেল স্কুলগুলোকে অন্যান্য ভাষায় আদর্শ স্কুল বলা হয়, এটার নাম কিন্তু। তুমি যেটা বলেছো আদর্শ স্কুল মানে কি একটা ভালো স্কুলের বৈশিষ্ট্য, ওটা না। মডেল স্কুল অন্যান্য বিভিন্ন রাজ্যে মডেল স্কুল নামে পরিচিত, অনেক স্কুলে আদর্শ বিদ্যালয় নামে পরিচিত, হ্যাঁ হ্যাঁ অনেক রাজ্যে আছে রাষ্ট্রীয় মডেল স্কুল নামেও পরিচিত, ঠিক আছে? সেই মডেল স্কুলের উপর আমি ক্লাস করেছি, সেটা একটু দেখে রাখবে। এটা কবে প্রতিষ্ঠা করা হয়েছিল, কেন করা হয়েছিল, ঠিক আছে, এর উদ্দেশ্য কি ছিল, কার আন্ডারে করা হয়েছিল, এগুলো একটু দেখে যাবে। স্যার আপনার ওই ক্লাসগুলো কোথায় পাবো? কোনো টেলিগ্রাম ইউটিউবে, চ্যানেল আছে কি? ইউটিউবে পাবে, দেখবে ইউটিউবে পাবে। যারা ফ্রি আচ্ছা ক্লাস করছো ফ্রিতে ইউটিউবে পাবে, আর যারা আমাদের অ্যাডমিশন নিচ্ছ তারা তো অ্যাপে পেয়ে যাবে। অ্যাপে পর পর ক্লাসগুলো পেয়ে যাবে। আর ইউটিউবে যারা ফ্রিতে করবে তাদেরকে একটু খুঁজে খুঁজে দেখতে হবে। স্যার চলো ইউটিউবের চ্যানেলটা কি নাম আপনার? ঠিক আছে, আমি লিঙ্ক গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? নাহলে ওকে স্যার ওকে। ডাব্লিউবি এক্সাম গাইড বলে সার্চ করবে, সেখানে পেয়ে যাবে ডাব্লিউবি এক্সাম গাইড। আস্তিক রেডি? আচ্ছা হ্যাঁ স্যার রেডি আছি। বেশ, শুরু করো। স্যার সেটআপটা দেখতে পাচ্ছেন? বা খুব ভালো দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নেই। স্যার আমি কি ভেতরে আসতে পারি? 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট থামো। ঠিক আছে, শুরু করো। স্যার আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসুন। নমস্কার স্যার। নমস্কার ম্যাম। হ্যাঁ, বসুন। ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনার সম্পর্কে একটু বলুন। স্যার আমি আস্তিক পাল, আমি পুরুলিয়া জেলার মানবাজার মহকুমার কেনাগ্রাম থেকে এসেছি। আমি 2020 সালে উচ্চ মাধ্যমিক পাস করার পর শিক্ষকতার স্বপ্ন নিয়ে 2020-22 শিক্ষাবর্ষে আমার পুরুলিয়া ডায়েট থেকে ডিএলএড কোর্স সম্পন্ন করেছি এবং আমি বর্তমানে অবসর সময়ে প্রাথমিক শিক্ষকতা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, এই যে ডিএলএড কথাটি বললেন, ডিএলএড এর ফুল ফর্ম কি? স্যার ডিএলএড এর ফুল ফর্ম হলো ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। ওকে। আর ডায়েটের ফুল ফর্ম কি? স্যার ডায়েট এর পুরো নাম হলো ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ডায়েট পিটিটি এর নাম শুনেছেন? হ্যাঁ স্যার। ডায়েট এবং পিটিটি এর মধ্যে পার্থক্য কি? স্যার ডায়েট এবং পিডিডি এর মধ্যে তফাৎ হলো, ডায়েট হলো সরকার, প্রতিটি জেলাতে একটি করে ডায়েট থাকে এবং ডায়েট হলো পুরোপুরি সরকার পরিচালিত, এবং পিটিটিআই সরকারের আন্ডারে থাকে, কিন্তু তাদের মানে সরকারি আর্থিকভাবে অনুদান দেওয়া হয়। ওকে। আচ্ছা, আপনি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন? স্যার ইতিহাস। ইতিহাস। আচ্ছা, আগে প্রথমে আপনি বলুন যে আমি যদি আপনাদের ডিস্ট্রিক্টে বেড়াতে যাই তাহলে আপনি আমাকে কি কি জিনিস দেখাবেন? স্যার আমাদের পুরুলিয়ায় যদি আপনি বেড়াতে আসেন তাহলে আমাদের পুরুলিয়ার মূল আকর্ষণ অযোধ্যা পাহাড়, এছাড়াও আমাদের বাদবাকি যে কিছুগুলি পাহাড় এবং যেমন কিছুগুলি ড্যাম বিখ্যাত আছে, এবং এছাড়াও আমি আপনাকে দেখাতে পারি আমাদের ঐতিহাসিক নিদর্শন বাগবেড়িয়া থেকে শুরু করে পঞ্চকোট রাজবাড়ি, এছাড়াও মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম, বামনি জলপ্রপাত, এসব দেখাতে পারি। আচ্ছা, মাইথন ড্যাম, পাঞ্চেন ড্যামের আপনি নাম করলেন, এগুলো কোন নদীতে রয়েছে? স্যার মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম বরাকর নদীর তীরে। বরাকর নদীর কোথায় থেকে উৎপত্তি হয়েছে জানেন? না স্যার এই মুহূর্তে এটি আমার মনে পড়ছে না। আচ্ছা। আচ্ছা, আপনি বলুন তো প্রথম পানিপথ যুদ্ধ কবে হয়েছিল?
স্যার প্রথম পানিপথের যুদ্ধ ছিল 1526 সালে। আর ডেটটা কি মনে আছে? না স্যার, এক্স্যাক্টলি ডেটটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। কতবার পানিপথের যুদ্ধ হয়েছিল? স্যার পানিপথ যুদ্ধে 3 বার। মেগাস্তিনিস কার সময়ে ভারতে এসেছিল? স্যার মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন। তার লেখা বিখ্যাত বইটির নাম কি জানেন? স্যার তার লেখা বিখ্যাত বইটির নাম ইন্ডিকা। অর্থশাস্ত্র নাম শুনেছেন? হ্যাঁ স্যার। অর্থশাস্ত্র কে লিখেছেন? স্যার অর্থশাস্ত্র লিখেছিলেন কৌটিল্য বা চাণক্য। আচ্ছা, কৌটিল্য বা চাণক্যর মানে ছোটবেলা একটা নাম ছিল, সে নামটা কি জানেন? হ্যাঁ স্যার, তার ছোটবেলার নাম ছিল বিষ্ণুগুপ্ত। তিনি কার মানে কূটনীতিবিদ ছিলেন? স্যার তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের কূটনীতি। কলিঙ্গ যুদ্ধ কার সঙ্গে হয়েছিল? স্যার অশোকের সঙ্গে হয়েছিল। আলেকজান্ডার কার সময় ভারতে এসেছিল? স্যার আলেকজান্ডার ধনানন্দের সময় ভারতে এসেছিল। ঠিক আছে। আচ্ছা, আপনি নিজের পছন্দ মতো একটা ডেমো দেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার আমি কি আপনাদের কাল্পনিক শিক্ষার্থী হিসেবে ধরে নিতে পারি? ঠিক আছে। গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? বাহ, খুব সুন্দর, ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, বাড়ি থেকে সকলে খাবার খেয়ে এসছো? হ্যাঁ। আচ্ছা, এর আগের দিন আমরা কি শিখেছিলাম? আচ্ছা বলো তো সবাই মিলে আমরা এর আগের দিন কি শিখেছিলাম? বাহ, সকলের দেখছি খুব ভালো মনে আছে তো। এর আগের দিন আমরা অঙ্ক সংক্রান্ত একটি খুব মজার খেলা খেলেছিলাম। চলো তো আজকে দেখি, আজকে আমরা একটা সংখ্যা সংক্রান্ত খুব একটা মজার একটা রাইম পড়বো। কি সকলে আমার সঙ্গে পড়তে রাজি তো? আচ্ছা বেশ 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 বেশ, চলো আমরা সকলে শুরু করি। আচ্ছা চলো সকলে আমার সঙ্গে বলবে কিন্তু। হ্যাঁ, শো মি 5 ফিঙ্গার। চলো চলো সকলে আমার সঙ্গে চলো। এই রাহুল দুষ্টুমি না। শো মি 5 ফিঙ্গার, লেট মি সি। চলো সকলে দেখাও। শো মি 5 ফিঙ্গার, লেট মি সি। শো মি 4 ফিঙ্গার, টাচ ইয়োর নি। বাহ বাহ, এই তো সকলে খুব সুন্দর করছো। আচ্ছা তোমরা কেউ কি জানো নি মানে কি? তুমি জানো? আচ্ছা বলো তো। বাহ, খুব সুন্দর, বসো। নি মানে হলো হাঁটু। আচ্ছা চলো পরে যাই। আচ্ছা বলো আমার সঙ্গে সঙ্গে সবাই বলো। শো মি 3 ফিঙ্গার। বলো বলো। শো মি 3 ফিঙ্গার, টাচ ইয়োর নোজ। শো মি 2 ফিঙ্গার, টাচ ইয়োর টোজ। আচ্ছা তোমরা জানো নোজ মানে কি? নোজ মানে জানো না? আচ্ছা নোজ মানে নাক। আচ্ছা বলো তো নোজ বানান কি হয়? এন ও এস ই। নোজ মানে নাক। চলো আবার একটা আছে। শো মি 1 ফিঙ্গার। চলো সঙ্গে সঙ্গে বলো। শো মি 1 ফিঙ্গার, লেট মি সি। With this finger point to me. বাহ বাহ, খুব সুন্দর। আচ্ছা তোমরা যে এই যে আমরা একটা রাইম পড়লাম, আচ্ছা বলো তো, বলো তো অমিত, তুমি কি তোমার শো মি ইওর নোজ। অমিত বলো বলো। বাহ, খুব সুন্দর, শো মি নোজ। আচ্ছা বলো তো রিয়া, ক্যান ইউ পয়েন্ট দ্য উইন্ডো। বাহ, ভেরি গুড, খুব ভালো খুব ভালো, খুব সুন্দর। বাহ, সকলে দেখছি খুব ভালো শিখেছো তো। আচ্ছা আজকে তাহলে এই পর্যন্তই। কালকে আমরা আরো মজাদার কিছু বিষয় সম্পর্কে জানবো। সকলে ভালো থেকো। আস্তিক কোন ক্লাসে পড়ালে? স্যার ক্লাস 1। খুব ভালো হয়েছে। ক্লাস 1-এর জন্য এটুকুই খুব ভালো হয়েছে। এবং প্রশ্ন উত্তর পর্ব খুবই কনফিডেন্ট ছিল তোমার মধ্যে, খুবই কনফিডেন্টলি আনসার দিয়েছো। সাবজেক্টের নলেজ খুব ভালো আছে। ওভারঅল খুব ভালো হয়েছে ডেমোটা। ঠিক আছে, ধন্যবাদ স্যার। খুব ভালো করে স্যার প্র্যাকটিস করো, খুব ভালো হয়েছে। কথোপকথনটা কিরকম হয়েছে? বলো। কনভারসেশনটা মানে ভাষার খুব মধ্যে সুন্দর। কি জটিলতা নেই না, তো? খুব ভালো হয়েছে। আরো প্র্যাকটিস করো, আরো সুন্দর হবে। ঠিক আছে, খুব ভালো হচ্ছে। রেগুলার প্র্যাকটিস করতে থাকো, আরো ভালো হবে।
আচ্ছা স্যার, কারেকশনের কোনো জায়গা আছে তো না, একটু ধরিয়ে খুব দিন ভালো please। হয়েছে, খুব ভালো হয়েছে। এখন কারেকশন করবো না, তুমি নিজেই ঠিক করতে পারবে। যদি খুব জটিল সমস্যা থাকতো আমি নিজে বলে দিতাম। প্র্যাকটিস করো, এটা ফাইনালে দেবে। স্যার আরো কিছু আছে, কিছু ঠিক করেছি আর কি। এগুলো করো, এগুলো আরো 2-3 দিন দাও, আরো সুন্দর হবে। ঠিক আছে, খুব ভালো হয়েছে ক্লাস 1 এর জন্য। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, কেউ যদি একে ফিডব্যাক দিতে চাও বলতে পারো। কেউ যদি আস্তিককে কিছু বলতে চাও ফিডব্যাক হিসাবে, বলো তোমরা। স্যার ওই যে নোজ বললেন না, নোজটা এস বললেন, এন ও এস, এসটা এস এর মতো করে উচ্চারণ করলেই ভালো হয় আর কি, ওইটা। আচ্ছা, আর কেউ কিছু? প্রত্যেকে সবাই কিন্তু ডেমোগুলো মন দিয়ে শুনবে, কারণ তুমি যত বেশি ডেমো শুনবে তত কিন্তু তোমার ইমপ্রুভ হবে। এটা কিন্তু মাথায় রেখো যে আমি ডেমো দিতে আসলাম চলে এলাম, এটা নয়। শুনলে বেশি ইমপ্রুভ হবে, কারণ স্যার, বলো। উনি যেটি বললেন, তো ওই আমাদের যে আমি আপনাকে একটু আগে বললাম যে ওই আমাদের একটা ভাষার আঞ্চলিকতার একটা টান আর কি রয়েছে, ওই যে এস এস, তো ওই জিনিসটা একটু আমার হয়েছে, ওই জন্য আপনাকে ওটা জিজ্ঞেস হবে, করলাম ঠিক যে আছে, ওই ওটা আমাদের। তো পুরুলিয়াতে হবে, কিন্তু যথেষ্ট তোমার ভাষা শুদ্ধ আছে, অতটা আঞ্চলিকতা টান নেই। অনেকে আছে দেখি পুরুলিয়ার অনেক বেশি টান, কিন্তু তোমার অতটা নেই। ঠিক আছে, একটু আমার আঞ্চলিকতা টান আমার থাকবে। খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে, হ্যাঁ, ভালো হয়েছে, খুব ভালো খুব হয়েছে, ভালো হয়েছে, আমার খুব ভালো। খুব ভালো হয়েছে অস্তিক। ধন্যবাদ স্যার। আর কেউ আছো, নাহলে লেফট করবো। স্যার কালকে কখন ডেমো শুরু হতে পারে? কালকে রবিবার, কালকে ক্লাস নেই, ম্যামের ক্লাস আছে সোমবার। আজকে ফ্রি ক্লাস ছিল, সোমবারে ম্যাম ক্লাস নেবে। স্যার বলো। সোমবার তো কালী পূজা আছে না? ও, সোমবারে যদি ম্যাম কালী পুজো থাকে তাহলে ডেট জানিয়ে দেবো। ঠিক আছে, সোমবারের ডেটটা। স্যার, হুম। স্যার বলছিলাম স্যার যে আমার আমি একটা কথা কোনো জানার ছড়া আছে, ছড়া সেটা কিছু হচ্ছে জানেন একজন সেটা একজন হলো বলবো, একজন একজন বলবো।